করোনা এক মহামারীর নাম। করোনা এক দুঃসময়, তবু জানি আবারও ঘুরে দাঁড়াবে মানুষ, আবারও হাসবে পৃথিবী। সুপ্রিয় দর্শক, করোনাময় বিশ্ব কেমন আছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা? আকাশ যাত্রার সরাসরি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আপনার অনুষ্ঠানটি সরাসরি দেখছেন আকাশ যাত্রা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনাদের সাথে আছি আমি আহমেদ তোফায়েল। আজ আমাদের সাথে আছেন পর্তুগাল প্রবাসী বিশেষ কয়েকজন বাংলাদেশি। প্রথমেই যার কথা বলবো তিনি বর্তমান সময়ে পর্তুগালের 5 জন প্রবীণের একজন প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। বর্তমানে বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি প্রথম প্রবাসী হিসেবে এখনকার মূলধারার রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে পর্তুগালের ক্ষমতাসীন দল পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য এবং সান্তা মারিয়া মায়োর জনতার একজন কাউন্সিলর। পর্তুগালের রয়েছে ওনার প্রায় 32 বছরের বর্ণাঢ্য প্রবাস জীবনের ইতিহাস। যান্ত্রিক জটিলতায় আমাদের আজকের নির্ধারিত অতিথি জনাব একে রাকিব এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না বলে আমরা দুঃখিত। আমাদের সাথে তার যুক্ত হবার কথা ছিল। আশা রাখছি তিনি যে কোনো মুহূর্তে যুক্ত হবেন। যদি শেষ পর্যন্ত যুক্ত হতে না পারেন তবে আগামী পর্বে তিনি অবশ্যই আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিবেন বলে আশা রাখছি। আমাদের সঙ্গে নতুন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রবাসী উদ্যোক্তা ও পর্তুগাল কমিউনিটি সংগঠক এনামুল হক। ফটোগ্রাফার হিসেবে তার সুনামও রয়েছে। এছাড়া আমাদের সাথে আছেন প্রবাসী সাংবাদিক রনি মোহাম্মদ, যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিন এবং ডিবিসি টেলিভিশনের সঙ্গে। এছাড়া পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক তিনি। দর্শক, করোনাময় বিশ্বে সব যেন থমকে আছে, স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। কোথাও কোথাও কোভিড-19 সংক্রমণের হার কমতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। পর্তুগালের পরিস্থিতি নিয়ে আজ কথা বলতে আমাদের সাথে আছেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রথমে রানা তসলিম উদ্দিনের কাছে যাচ্ছি। রানা ভাই, আকাশ যাত্রায় আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই। আপনি শুভেচ্ছা এবং আমার প্যানেল এবং দর্শকদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। জি রানা ভাই, আপনি দীর্ঘদিন ধরে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছেন। পর্তুগালের করোনা পরিস্থিতি আর সেখানকার বাংলাদেশিদের অবস্থা যদি আমাদের জানা। ধন্যবাদ তোফায়েল ভাই। পর্তুগালে শুধু না, সারা বিশ্বে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে প্রায় 10 মিলিয়ন লোক আক্রান্ত এবং শনাক্ত হয়েছে এবং 5 লাখ লোক এই পর্যন্ত মারা গেছে। তাই পর্তুগালও এর সাথেই, এর বাইরে নয়। বর্তমান পর্তুগালের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে প্রাথমিক অবস্থা থেকে আমাদের সরকার চিন্তা করছে যে কিভাবে পর্তুগালকে নিয়ন্ত্রণ করা যায়। মার্চ মাসে মাত্র 2 জন লোকের সংক্রমণ থেকে নর্থে, তারপর থেকে এই 2 জন যখন সংক্রমিত হয় এরপরেই পর্তুগাল সিদ্ধান্ত নেয় এবং পরের সপ্তাহে 18 মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইম মিনিস্টার ঘোষণা দিয়ে দেন ইমার্জেন্সি। সেই ইমার্জেন্সি 15 দিন অ্যাডজাস্ট করার পরে এর মধ্যে আস্তে আস্তে সবকিছুই কন্ট্রোল হয়ে যায়। বর্ডার বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা জায়গাকে কন্ট্রোল করা হয়, যার কারণে আমাদের মৃত্যুর সংখ্যা এবং এই ডেথ রোলটা অনেক কম। আমরা এই পর্যন্ত প্রায় এই মার্চ থেকে এই পর্যন্ত আমাদের 1550 জন লোক বা 55 জন লোকের মতো মৃত্যুবরণ করেছে এবং ইদানিং গত 1 মাস যাবৎ আমাদের ডেথ রেট হচ্ছে মাত্র 2 জন, 3 জন, 5 জন এর মধ্যেই। শুধু বেশ কয়েকদিন পরে গতকালকেই একটা বড় রেট ছিল 6 জন মাত্র। তো এই পরিস্থিতিতে বর্তমান গভর্নমেন্ট খুবই সচেতন এবং জনগণ খুব কনসাস। কারণ হচ্ছে যে সমস্ত রুলস গুলো প্রথম 15 দিন, তারপরের 15 দিন, এইভাবে চতুর্থ পঞ্চম দফা পর্যন্ত এই ইমার্জেন্সিটা বাড়িয়েছে এবং বর্তমানও সেটা চলছে। এই দুর্যোগের সময়টাতে প্রত্যেকটা মানুষকেই এবং প্রত্যেকটা সংগঠনকেই বলা হয়েছে বর্তমান লাস্ট যে রুল সেটা হচ্ছে যে 10 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না এবং
সবাই অবশ্যই বাধ্যতামূলক ট্রান্সপোর্টে মাস্ক পরতে হবে এবং বড় অঙ্কের জরিমানা হবে। আর অন্যান্য যে সমস্ত যে নিয়ম কানুনগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, সেগুলো আমাদের পর্তুগালও বিভিন্নভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এর মধ্যে আমাদের বাংলাদেশিরাও আমরা মোটামুটি অনেকেই সচেতন, অনেকেই দোকানপাট, রেস্টুরেন্ট কিংবা তার হোস্টেল, মটেল এগুলো সব বন্ধ রেখেছে। কিছু কিছু লোক খোলা শুরু করেছে। এগুলো অনেক 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 ব্যাপার। কারণ হচ্ছে একটি দেশকে একটি মহামারী মুক্ত করতে হলে এবং মহামারী থেকে সচেতন থাকতে হলে সবাইকে সচেতন হতে হয়। ইভেন আমাদের বাংলাদেশ ইসলামিক সেন্টার মসজিদে বন্ধ, সেখানেও 10 জনের বেশি লোক সমাগম হচ্ছে না, জুমার নামাজও বন্ধ। তো সবকিছু মিলে যে আমরা চেষ্টা করছি যে যাতে করে আমাদের পর্তুগালকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে এখন দেখা যায় নিয়ন্ত্রণ হয়, এরপরে আবার অ্যাটাক হয়, নিয়ন্ত্রণ হয় আবার অ্যাটাক হয়। এবং বর্তমানে যেই পরিমাণ আক্রান্তের সংখ্যা, বেশ কিছুদিন থেকে লিসবন শহরে এই আক্রান্তের সংখ্যা প্রচুর পরিমাণ বাড়ছে। কারণ হচ্ছে অন্যান্য সিটি যেগুলো, সেগুলোতে এতটা আক্রান্ত নেই, কিন্তু লিসবনই প্রতিদিন প্রায় 200 থেকে 300 লোক আক্রান্ত হচ্ছে এভরিডে। এখন বর্তমানে যারা পজিটিভ হচ্ছে করোনায়, বিশেষ করে তাদেরকে হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে না, কারণ তাদেরকে ঘরের মধ্যেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং মেডিকেল কেয়ারটেকারে রাখা হচ্ছে। যদি তাদের অবস্থা খুব শোচনীয় হয়, তখন তাদেরকে হাসপাতালে ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছে। জি, রাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এবার এনামুল ভাইয়ের কাছে যাচ্ছি। এনামুল ভাই, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগতম। জি, এনামুল ভাই, আপনার কাছে জানতে চাইছি, পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীরা কেমন আছেন, আর সেখানকার সরকার ব্যবসায়ীদের জন্য কি কি উদ্যোগ নিয়েছে, তাতে কতটুকু ক্ষতি পুষিয়ে নিতে পারছেন না আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা? আসলে অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতো বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যে বাংলাদেশের ব্যবসায়ীরা ট্যুরিজম রিলেটেড যে ব্যবসার সাথে জড়িত, অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে ব্যবসার যে দোকানগুলো আছে, দোকানগুলো রেন্ট 3-4 হাজার করে পড়তেছে, এগুলা দিয়ে হিমশিম খাচ্ছে। অনেক ওয়ার্কার আছে, আজকে 3-4 মাস ধরে দোকানগুলো বন্ধ। এবং সরকার যে সাহায্য দিয়েছিল যে ব্যবসায়ীদের, যে এটাকে লেফ বলে, যে একটা বেতন দোকান বন্ধ থাকা অবস্থায় প্রায় 400-450 মতো, এটা আপাতত বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে সরকার চেষ্টা করতেছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের হেল্প করার জন্য। বিভিন্ন ব্যাংক আছে, তাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য বলছিল, যেটা ইতিমধ্যেই এটা রান আউট শেষ হয়ে গেছে, যে অনেকে ক্ষুদ্র ঋণটা পাইতেছে না। তো অনেকে হিমশিম খাচ্ছে। মধ্য ব্যবসায়ী যারা ছোটখাটো ব্যবসায়ী আছে, ওনারা চলতে পারতেছে না, কারণ এতে দোকানগুলো বন্ধ করতে হইতেছে। বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা আছেন, যেমন উবার আছে, আপনার অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট গুলা, যারা প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো আছে, সবাই ব্যাংক্রাপসি হয়ে যাইতেছে। কেউ ব্যাংকে ঋণ দিতে পারতেছে না, দোকানের ভাড়া দিতে পারতেছে না, কর্মচারীর বেতন দিতে পারতেছে না। অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনার পর্তুগালের ব্যবসায়ীরা। এবং আমি আরো বলতে চাচ্ছি যে এরকম যদি আরো এই বছর অতিবাহিত হয়, আমি মনে করি যে ব্যবসায়ীরা পুরো পর্তুগালে একটা রিসেশনে পড়বে। হ্যাঁ, শুধু এটা পর্তুগাল নয়, এটা সারা বিশ্বেরই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি। করোনার এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তো সারা পৃথিবীরই সমস্যা, এই সমস্যা কেটে উঠুক পৃথিবী, এটাই প্রত্যাশা। আমরা এবার যাচ্ছি রনি ভাইয়ের কাছে। রনি ভাই হচ্ছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ। রনি ভাই, আকাশ যাত্রায় আপনাকে স্বাগত। ধন্যবাদ তোফাইল ভাই আপনাকে, সেই সাথে ধন্যবাদ আকাশ যাত্রার সকল কলকৌশলীকে। আমি ধন্যবাদ জানাবো যারা আজকে লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আকাশ যাত্রার পক্ষ থেকে, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং পর্তুগালের অবস্থানরত সকল কলম সৈনিকদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। জি, অবশ্যই। রনি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো সাংবাদিক, তো সাংবাদিক হিসেবে পর্তুগালের সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানান, আর সে দেশের সরকার করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে, সরকার কতটুকু সক্ষম হয়েছে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ তোফাইল ভাই প্রশ্নটির জন্য। আসলে এখানে আমাদের পর্তুগালের সর্বজনীন শ্রদ্ধাভাজন রানা ভাই রয়েছে। রানা ভাইয়ের সামনে আসলে আমার বলার মতো কোনো কথা থাকতে পারে না, কারণ রানা ভাই হচ্ছে আমি বলবো আমার পর্তুগালে যখন এসেছি রানা ভাই থেকে অনেক কিছু শিখেছি। রানা ভাইয়ের সাথে আমার হাতে করেই লেখার এবং ইনফরমেশনের ব্যাপারে এখনো মাঝে মাঝে রানা ভাইকে আমরা পর্তুগালের বিভিন্ন ব্যাপারে ডিস্টার্ব করে থাকি, কারণ আমি কিন্তু অতটা ভালো ফ্লুয়েন্স পর্তুগালের ভাষা সম্পর্কে অতটা ধারণা কম, পর্তুগিজ ভাষা অতটা আমি আয়ত্ত করতে পারি নাই। এখনো কোনো কাজে যদি আমরা সমস্যা পড়ে যাই সেটা রানা ভাই থেকে আমরা সাধারণত সহযোগিতা নিয়ে থাকি। আর রানা ভাই যেখানে আছে সেখানে আমার মতো লোক কিছু বলবে সেই সাহসটুকু আমি রাখি না। এরপর যেহেতু বলতে হচ্ছে হ্যাঁ সেটাই রনি ভাই। রানা ভাই যদি আমাদের বলেছে, তা আপনি সাংবাদিক হিসাবে আমাদের যদি আপনার মতামত। আমি রানা ভাই যেটা বলে গেছে করোনা, আমি করোনা একটু বলি। সেটি হচ্ছে পর্তুগালে আজ পর্যন্ত শনাক্ত হচ্ছে ৪১,১৮৯ জন, যেটি হচ্ছে গতকালকে পর্যন্ত পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য, ওই তথ্য বেজে আমি বলছি। মৃত্যু হচ্ছে ১৫৬১ জন। আর এছাড়াও আরেকটা জিনিস তথ্য রয়েছে, ১,৬২৭ জনের করোনা রোগীর শনাক্ত, যেটা ল্যাবরেটরিতে এখনো পরীক্ষাধীন রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু এখনো পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর কোন তথ্য জানাই নেই ওদের রেজাল্টের সম্বন্ধে। আর পর্তুগাল এ পর্যন্ত যদি বলি ৪১,১৮৯ জন যে শনাক্ত হয়েছেন, তার বিপরীতে ৩,৭৫,৬৭৪ জন রোগীর ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে করোনার। সেখান থেকে ৪১,০০০ রোগী শনাক্ত হয়েছে। আর আমি যদি বর্তমান যেটা রানা ভাই বলে গেছে যে পরিস্থিতি, আসলে আমি যদি পর্তুগালের সার্বিক পরিস্থিতি যদি বলি, সার্বিক পরিস্থিতি খুবই ভালো। তবে পর্তুগালের রাজধানী লিসবনের পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই খারাপ, যেটা রানা ভাই উল্লেখ করে গেছে। আমি যদি গতকালকের প্রেক্ষাপটটা বলি, গতকালকে পর্তুগালের সর্বমোট ৩৩৯ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে, তার মাত্র ১১২ জন হচ্ছে লিসবনে শনাক্ত হয়েছে। তার প্রেক্ষিতে গত ৩ দিন আগে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনি কস্তা, সে সাথে পর্তুগালের যে লিসবনের যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল, ওনারা একটা মিটিং করেছে এবং ওনারা যে একটা ডিক্লারেশন দিয়েছে যে করোনার যেহেতু সংক্রমণটা বেড়ে যাচ্ছে, তো শুধুমাত্র লিসবন এবং লিসবনের আশেপাশে ১৯টি সিটি কর্পোরেশন বলেন পৌরসভাতে একটা নতুন আইন জারি করেছে। সেই আইনটি হচ্ছে ৮টার মধ্যে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, সেই সাথে বন্ধ করতে হবে। সেই সাথে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, রেস্টুরেন্টের জন্য কিন্তু আলাদা একটা নীতিমালা করেছে, যেখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে যারা রাতের ১টা ২টো পর্যন্ত খোলা ছিল, ওদেরকেও এখন ১১টার মধ্যে সকল প্রকার রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। সেই সাথে রাতের ৮টার পরে কেউ অ্যালকোহল, যেহেতু আপনারা জানেন ইউরোপ, অ্যালকোহল পান করতে পারবে না বাইরে, আপনার ঘরের বাইরে, রাস্তা, পার্কে কোথাও কেউ অ্যালকোহল পান করতে পারবে না। সেই সাথে ১০ জনের অধিক লোক সমাগম করতে পারবে না। শুধু ১৯টি পৌরসভা লিসবন সিটি কর্পোরেশন এটা এই আইনটি করেছে। সেই সাথে আরেকটা যেটা আমার থেকে রানা ভাই ভালো বলতে পারবে, আমি গতকালকে পর্তুগালে একটা নিউজ যেটা ফলো করে ওখানে একটা আর্টিকেল এসে সেখানে বলেছে যে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনি কস্টা বরাত দিয়ে ওখানে ওরা একটা নিউজ করেছে, সেখানে বলছে বর্তমানে যে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, বিশেষ করে লিসবন এবং আশেপাশে। তো এদের জন্য পর্তুগালে হয়তো পয়লা জুলাই যেটা অল্প ২ থেকে ৩ দিন সামনে পয়লা জুলাইতে হয়তো নতুন একটা আইন করতে যাচ্ছে। সেই আইনে হয়তো লিসবন এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য জরুরি অবস্থা আবার ঘোষণা করার একটা প্রক্রিয়াধীন হয়েছে। এই ব্যাপারে রানা ভাই ভালো উত্তর দিতে পারবে, সদুত্তর দিতে পারবে। আর সেই ক্ষেত্রে বলবো করোনা পরিস্থিতি যেটা রানা ভাই বলছে, প্রথম পর্যায়ে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে সর্বপ্রথম পর্তুগালের নর্থ সিটি পোর্তো, যেটা বন্দর নগরী এবং পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে প্রথম দুজনের কিন্তু করোনা আক্রান্ত হয়েছে। সে ২ জন কিন্তু ইতালি ফেরত যাত্রী ছিল। ওরা ইতালি থেকে পর্তুগালে আসার পরে ওদের যখন শরীরে করোনা শনাক্ত হয়, এরপর আস্তে আস্তে যখন বাড়তে থাকে, তো ১৭ই মার্চ পর্তুগালে পুরো দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে। সেটি ধাপে ধাপে ৩ ধাপ বেড়ে ২রা মে পর্যন্ত করে। এরপর ৩রা মে পরে পুরো দেশে একরকম জরুরি অবস্থা উঠে দুর্যোগপূর্ণ রাষ্ট্র ঘোষণা করে পর্তুগালের প্রধানমন্ত্রী। তার আলোকে যখন দেখবো যে লিসবনের অবস্থা খারাপ হচ্ছে, তখন সব পুরো দেশে যখন জরুরি অবস্থা তুলে দেয়, শুধু লিসবন এবং তার আশেপাশে জন্য আলাদা একটা আইন করে, যেটা মাস্ক এবং ব্যবসা প্রতিষ্ঠান, তার শপিং মল, গণপরিবহনের জন্য মাস্ক বাধ্যতামূলক করা একটা আইন করা হয়। মাস্ক না পড়লে জরিমানার একটা বিধান রাখা হয়, বিভিন্ন রকম আইন করা হয়। সেটি চলে গেছে। আমি ভবিষ্যৎটা নিয়ে এখন আপনাকে জাস্ট তথ্য দিচ্ছি, যদি একটু সময় বেশি নিচ্ছে
আন্তরিকভাবে আমি দুঃখিত। তো এই এখন 1 তারিখে কিভাবে এটা আসলে আমি নিজেও বলতে পারতেছি না, যেহেতু আমি এখানকার রানা ভাই এখানকার মূলধারার একজন রাজনীতিবিদ, উনি আমার থেকে ভালো এই ব্যাপারে ওনার জানাশোনা আছে। যেমন পরশু আমি রানা ভাইকে একটা ব্যাপারে যখন ডিস্টার্ব করেছি, উনি একটা এতে সোশ্যালিস্ট পার্টি একটা মিটিং এ অবস্থান করছে, পর উনি মিটিং শেষ করে আমাকে বলছে, রনি আমি একটা মিটিং এ আছি, মিটিং থেকে বেরো তোমার সাথে কন্ট্যাক্ট করতে। উনি আমার থেকে ভালো এই ব্যাপারে সদস্য এবং কি হচ্ছে পর্তুগালে কি হবে এটা বলতে পারবে। আর এনাম ভাইয়ের একটা কোশ্চেন যেটা বলছে ব্যবসায়িকদের ব্যাপারে, আমি একটু ওই প্রেক্ষাপটে একটু বলি তোফাইল ভাই। পর্তুগালের অবস্থা আসলে অনেক খারাপ। ব্যবসা বাণিজ্য যদি আমরা বলি, আমরা পর্তুগালের যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে, আমরা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার সাথে জড়িত বেশিরভাগ। যেটা ইউরোপ অন্যান্য দেশ যদি বলি, আমাদের পাশাপাশি স্পেন, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড, এসব দেশের তুলনায় পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের অবস্থান কিন্তু অনেক ভালো, এবং এখানকার মেজরিটি প্রবাসী বাংলাদেশিরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীর সাথে জড়িত। বিশেষ করে পর্তুগালে, এটা আমি প্রাউড করে বলি, আমি সবসময় যখনই যে দেশে যাই আমি একটা প্রাউড করে বলি যে পর্তুগালের যে পর্যটন যে ব্যবসাটা রয়েছে, সুপিনিয়র গিফট শপের যে ব্যবসা রয়েছে, সুপিনিয়র ব্যবসা যে রয়েছে, সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে প্রবাসী বাংলাদেশিরা, যেটা 80 থেকে 85 অংশে নির্ভর হচ্ছে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে নিয়ন্ত্রিত। তো এটা তো আমরা একটা প্রাউড ফিল করতাম অতীত, এবং পর্তুগাল সরকার একটা রেভিনিউ তো আমরা কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রেখে আসছি অতীত থেকে। কিন্তু বর্তমানে করোনা যে কোভিড-19 এর প্যান্ডেমিকের কারণে সেটা আমাদের অনেক ব্যবসায়ী যারা বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত হয়েছে। যেহেতু পর্তুগাল আপনাকে বলে রাখি, পর্তুগাল হচ্ছে একটি অভিবাসনের জন্য ইউরোপ, আমি বলবো ইউরোপ কেন, আমি পুরো বিশ্বের মানে আমার স্বল্প জ্ঞান আমি যেটা রিসার্চ করে দেখেছি, বিশ্বের অভিবাসন নীতির জন্য পর্তুগাল ইজ দ্য বেস্ট। পর্তুগাল অভিবাসন বিষয়ে আমরা পরে আরো কথা বলবো। এই জন্য এখানকার সবাই ওই যে পর্যটন ব্যবসার সাথে জড়িত, পর্যটন না আসাতে অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা পর্তুগাল সরকার যেটি উনি বলছে লে অফ ঘোষণা করেছে, এবং সে লে অফে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু পড়ে নাই। কারণ কি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসায়ীরা কিন্তু লে অফের আওতায় আসে না, কারণ তাদের যে ব্যবসা যে টার্ন ওভার, ওরা কিন্তু একটা শর্ত ছিল লে অফের ব্যাপারেও, তারা বড় বড় যে কর্পোরেট কোম্পানি এবং লিমিটেড কোম্পানিদের জন্য লে অফ ঘোষণা করে, কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা ক্ষুদ্র ব্যবসায়ী ওদের জন্য কিন্তু লে অফ ঘোষণা না করার কিন্তু আমরা অনেক বেকায়দা পড়ে, অনেক সমস্যা হচ্ছে। দীর্ঘ 3 মাস যখন দোকান বন্ধ করার পরে একটা বিশাল অঙ্কের দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিল জমা হচ্ছে, যার কারণে অনেকের সমস্যা হচ্ছে, অনেকে হিমশিম খাচ্ছে, এবং অনেকে কিন্তু এখন ব্যবসা ছেড়ে দেওয়ার উপক্রমে সম্মুখীন হয়েছে। এর আওতায় আমি জানি এই ব্যাপারে রানা ভাই ভালো একটা সাজেশন দিতে পারবে, ভালো একটা গাইডলাইন দিবে। আশা করি রানা ভাই, আমরা রানা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আসলে রানা ভাই অনেকক্ষণ বসে আছেন। রানা ভাই, আপনি কমিউনিটির একজন প্রবীণ ব্যক্তিত্ব, সেই সাথে স্থানীয় মূলধারার একজন রাজনীতিবিদ, তো সেই হিসাবে করোনা মহামারীতে কি ধরনের সহযোগিতা কিংবা পদক্ষেপ নিয়েছেন, যারা আগে থেকে আছেন তারা ছাড়াও যারা নতুন, তাদের জন্য কমিউনিটির পক্ষ থেকে বিশেষ কোনো সহযোগিতা? ধন্যবাদ। যখন প্রথম পর্তুগালের ইমার্জেন্সি ঘোষণা দেয় 18ই মার্চ, ওই সময়টা আমি বাংলাদেশে ছিলাম, কিন্তু ওই সময়টা মানে খুব আসার জন্য আমি চেষ্টা করছিলাম, একটা জরুরি কাজে আমাকে থাকতে হলো, এবং 25শে মার্চ আমার ছোট ভাই মারা গেল। আমি 27শে মার্চ স্পেশাল ভাবে একটা নতুন টিকিট কেটে, তখন সবকিছু বন্ধ, ভায়া লন্ডন হয়ে পর্তুগালে চলে আসি, এবং আসার পরে নর্মালি আমাকে 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, আইসোলেশনে থেকে। এরপরে আমি মোটামুটি যতটুকু সম্ভব আমাদের লোকাল যে কাউন্সিল এবং সেখানে যোগাযোগ করা শুরু করার পরে এর মধ্যে দিয়ে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মধ্যে টোটাল 5টা গ্রুপ, তারা বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দান করছে বিভিন্ন এফেক্টেড লোকদেরকে, যাদের দোকান বন্ধ, যাদের চাকরি নাই তাদেরকে। তো তারা উইকলি যখন এই খাবারটা বিতরণ করছে, আমি খুবই আনন্দিত হই এবং তাদেরকে এই ব্যাপারে সাধুবাদ জানাই যে তারা স্বেচ্ছায় এই কাজগুলো করতেছে। ইন দি মিন টাইম আমি আমার ওয়ার্ডে যোগাযোগ করার পরে ওয়ার্ড বলছিল যে খাবার আমাকে দিলে আমি ওয়ার্ডের খাবারটা বিতরণ করব মানুষকে, কিন্তু আমি ওয়ার্ডকে বলে দিলাম যে আমাদের যে 5টা গ্রুপ আমাদের সাথে কাজ করতেছে, এরা আমাদেরই গ্রুপ এবং এই ওয়ার্ডেরই লোক, অতএব তাদেরকেই খাবারটা বিতরণ করা উচিত, এবং তারা তাদের সাথে আরো অন্য যারা খাবার দেয় বা সহযোগিতা করে সবগুলোকে একত্রিত করে তারা সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট করবে। এই ইনিশিয়েটিভটা আমরা প্রথমেই নিয়ে থাকি। দ্বিতীয় ইনিশিয়েটিভ যেটা নেই সেটা হচ্ছে যে এখানকার সান্তা কাজা মিজারিকর্ডিয়া
যেটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন সরকারি, এবং আরেকটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। তাদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের যেই সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো সুরাহা করার চেষ্টা করি। এই সবকিছু কিন্তু আইসোলেশনের মধ্যে থেকেই আমি কাজ করা শুরু করি। এর মধ্যে জি এর পরবর্তীতে একটা অর্গানাইজেশন এখানে শুরু হলো, তাদের সাথে কাজ করি। সেই অর্গানাইজেশনটা একটা নতুন কিছু লোকজনকে নিয়ে তারা প্রতিদিন এখানকার যে সরকারি ইনস্টিটিউশন গুলো আছে, বিশেষ করে বাংকো আলিমেন্টার, আই মিন ফুড ব্যাংক থেকে জি শুরু করে অন্যান্য এগ্রিকালচারের বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের সাথে যোগাযোগ করে প্রতি সপ্তাহে শনিবার 1 থেকে 150 লোককে বাঙালিদেরকে খাবার বিতরণ করা শুরু করেছে, এবং তার সাথে আমি নিজেও সম্পৃক্ত অফিসিয়ালি। তারপরে এখানকার আমাদের বর্তমানে যে জুনতা ফিগরেজি আছে, জুনতা মিন্স ওয়ার্ড, যে ওয়ার্ডে আমি আছি, সেই ওয়ার্ডের সাথে কথা বলি যে আমাদের যেই লোকগুলি রুয়াদা বেনফরমোজো বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেখানে যারা এফেক্ট হয়েছে বা আক্রান্ত হয়েছে তাদের জন্য কি করা যেতে পারে। তখন তারা জি বলছে তাদেরকে কি করতে পারি। আমি তাদেরকে বললাম যে তাদেরকে সরাসরি তাদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দেওয়া হোক, কারণ তারা আসতে পারবে না। মোটামুটি যারা আক্রান্ত হয়েছে ওয়ার্ড থেকে বা কাউন্সিল থেকে তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং বিশেষ করে 2টা আইসোলেশন সেন্টার, একটা হলো আমাদের জি জি বাংলাদেশ এলাকা লার্গো ইন্টেন্ডেন্ট বলে সেইখানে, আরেকটা আইসোলেশন সেন্টার হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদ যেটা সেখানে। এই 2টা আইসোলেশন সেন্টারে অলরেডি আমি আবার কন্ট্যাক্ট তাদেরকে দিয়েছি যে আমাদের কোনো বাঙালি যদি সেখানে আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে থেকে থাকে, তাহলে তার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যেন যোগাযোগ করে। ইন দি মিন টাইম লার্গো ইন্টেন্ডেন্ট সেখান থেকে 2 জন যোগাযোগ করেছে যে তাদের মেডিসিন নেই, কারণ মেডিসিন তো আইসোলেশনে থাকলে সরকার মেডিসিন দেবে না, অতএব মেডিসিন দিতে হবে। তখন আমি আমাদের একটা লোককে খবর দিয়ে এনে তার কাছ থেকে অনলাইনে তার প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কিনে ওই ডোরে ওখানে রেখে এসেছি ওই লোককে দিয়ে, এবং তাকে ফোন করে বলা হয়েছে যে ডোরে আপনি এসে নিয়ে যান। এইভাবে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য। পাশে দ্বিতীয়ত দাঁড়ানো হচ্ছে জি যে বাংলাদেশ ইসলামিক সেন্টার আজ 20 বছর একটি ইনস্টিটিউশন মুসলমানদের সার্ভিসে আছে, বিশেষ করে বাঙালিদের সার্ভিসে আছে, বাঙালিদের দ্বারাই এটা প্রতিষ্ঠিত। সেখানে আমাদের প্রায় 4000 ইউরোর একটা ফান্ড ছিল। আমি কমিটি ডেকে মিটিং করে সেখানে বলছি যে চারোদিক থেকে বিভিন্ন ধরনের ফুড সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তারা ইলেকট্রিক বিল, পানি বিল, টেলিফোন বিল, কিংবা কেউ একটা টেলিফোন কার্ড কিনতে দেশে কথা বলার জন্য সেই টাকা কোথায় পাবে, তার কাছে তো নেই। অতএব এক কাজ করা হোক, আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি আছে জনাব শোয়েব মিয়া, ওনাকে ওই টাকাটা দেওয়া হয়েছে এবং একটা জি পাবলিসিটি দেওয়া হয়েছে যে যাদের এই সমস্যাগুলো থাকে তারা যেন ওনার সাথে যোগাযোগ করে নগদ অর্থ সহায়তা নিতে পারেন। এবং বর্তমানে এই পরিস্থিতি যে আমরা এতদিন থাকবে এটা চিন্তা করিনি, কিন্তু এটা তো দীর্ঘদিন হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যতটুকু স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা দীর্ঘদিন থাকবে, হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর। এই জন্য আমাদের সরকার, দেশ এবং সাধারণ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতেছি কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সেফ থাকা যায়। এবং আমাদের কমিউনিটিতে এর মধ্যেখানে আমাদের কাউন্সিল থেকে, এটা খুব সম্ভবত এপ্রিল মাস, আমাদের কাউন্সিল থেকে একটা ইনিশিয়েটিভ নিলাম যে কি করে আমাদের লোকজনকে কনসাস এবং সচেতন করা যায়। তখন বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করলো কাউন্সিল থেকে। এটা টোটাল পরামর্শটা ছিল আমার, যে যোগাযোগ জি জি করার পর অ্যাম্বাসেডর সাহেব নিজে আসলেন এবং উনি বাংলা কাগজ প্রিন্ট করে নিয়ে আসলেন, এবং আমি, অ্যাম্বাসেডর সাহেব এবং সাথে আমাদের যে আমাদের যে কাউন্সিল, সেই কাউন্সিলের প্রেসিডেন্ট, উনি এসে আমরা আমাদের বাংলা অধ্যুষিত বেনফরমোজা এলাকায় প্রায় 2 ঘন্টা আমরা সেখানে ক্যাম্পেইন করি এবং লোকজনকে মাইকে বলি যে এই সিস্টেমগুলো, এই নিয়মগুলো আপনাদেরকে পালন করতে হবে, এই নিয়ম পালনের মাধ্যমে আপনি সচেতন থাকতে পারবেন। তারপরও দেখা গেছে আমাদের লোকেরা এই সমস্ত তোয়াক্কা করেনি, তারা ঠিকই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা দলবদ্ধ হয়েছে, একসাথে বাজার করেছে, একসাথে রেস্টুরেন্টে থেকেছে এবং দলবদ্ধ হয়ে চা খেয়েছে, ওই গলিতে হাঁটছে, যার কারণে আজকে আমাদের বেনফরমোজা এলাকায় 30 জনের বেশি লোক এফেক্টেড হয়েছেন, এবং যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আরো দুঃখজনক যে একজন 29 বছরের বাঙালি আমাদের এই এলাকায় মৃত্যুবরণ করেছেন। সেটা নিয়েও এখানকার স্বাস্থ্য অধিদপ্তর
উনি রাতে মারা গেছেন, সকালে স্বাস্থ্য দপ্তর প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্স করে উনি দুঃখ প্রকাশ করেছেন যে পর্তুগালে এই প্রথম একজন 29 বছর বয়স্ক ব্যক্তি মারা গেলেন। যারা মারা গেছেন তারা সব 40-50-এর উপরে বয়স। এইটার জন্য উনি প্রেস কনফারেন্স করেছেন এবং পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়া, টেলিভিশনে এই খবরটা ফলো করে প্রচার করা হয়েছে। আমারও ইন্টারভিউ নেওয়া হয়েছে বিভিন্ন পত্রিকায় এই ব্যাপারে, কিভাবে মারা গেলেন, কিভাবে কি হলো। তো সবকিছু মিলে আমরা রানা ভাই আপনাকে একটু ডিস্টার্ব করি। আমরা চেষ্টা করতেছি কিভাবে আমাদের লোককে সচেতন এবং করা যায়। জি, তো বাংলাদেশি কতজন প্রবাসী এ পর্যন্ত পর্তুগালে মারা গেছেন বলে আপনি জানাতে পারেন? সর্বশেষ কি খবর আছে, কি তথ্য আছে আপনার কাছে? সর্বশেষ খবর যেটা আমার জানা মতো, জার্নালিস্ট রনি এরা ভালো খবর জানবে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে একজন আমাদের বেনফরমোজ এলাকায় করোনা আক্রান্ত মারা গেছে, আরেকজন লোক মারা গেছে আমাদের বিজেও একটা শহর সেখানে, কিন্তু বিজেতে উনি কিভাবে মারা গেছে সেটা আমরা শনাক্ত করতে পারিনি। কেউ কেউ বলছেন যে উনি হয়তো স্ট্রোক করেছেন বা হার্ট অ্যাটাক করেছেন, অনেকে হয়তো বলছেন যে ওনার হয়তো করোনা ছিল, সঠিক সময় মতো চিকিৎসা হয়নি, যার কারণে রাস্তায় পড়ে মারা গেছেন। উনি রাস্তায় মারা গেছেন, পরবর্তীতে পুলিশ আইডেন্টিফাই করেছে এবং রাস্তা থেকে ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তো এইটা হলো আমাদের মাত্র 2 জন, কিন্তু আক্রান্ত হয়েছেন আমাদের 30 জনের মতো, এবং গত সপ্তাহ এক বাসায় 4 জন আক্রান্ত হয়েছেন, যেটা আমার খুব নিকটস্থ লোক, এবং এই 4 জনের মধ্যে তারা অলরেডি আইসোলেশনে আছেন। কিন্তু আমি বুঝতে পারছি না, বিশেষ করে আজকে এই আকার যাত্রা এই মেসেজের মাধ্যমে আমি আরেকবার মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের কমিউনিটির লোকদেরকে, যে তারা যেন সচেতন থাকে এবং বাংলা অধ্যুষিত এলাকায় তারা যাতে নিজেদেরকে সেফ রাখে, ফিজিক্যাল ডিস্টেন্স যে কথাটা সেটা যেন তারা একটু পরিমাণে, তা না হলে এইভাবে এফেক্টেড হতেই থাকবে। এবং যারা বর্তমানে এই 4 জন এফেক্টেড হচ্ছেন তারা ঘরে অবস্থান করছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়নি, তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে তারা ঘরে থাকবে। জি রানা ভাই, অনেক ধন্যবাদ। আমরা আশা করব কমিউনিটির লোকজন রানা ভাই যে পরামর্শ দিলেন সেই পরামর্শ মতো সবকিছু মেনে চলবেন, তাহলেই আমরা আরো সংক্রমণের যে হার মাত্রা আরো কমাতে পারবো আশা করি। তো এবার আমি চলে যাচ্ছি এনামুল ভাইয়ের কাছে। এনামুল ভাই, আমরা শুরুতেই শুনেছি রনি ভাই বলেছেন যে রনি ভাইয়ের কাগজপত্র এনামুল ভাইয়ের মাধ্যমে হয়েছিল, এই তথ্য আমি জেনেছি। রনি ভাইয়ের কাগজপত্র এনামুল ভাইয়ের মাধ্যমে হয়েছিল, তার মানে হচ্ছে আপনি অভিবাসন নীতিমালা কিংবা বৈধ হওয়া নিয়ে যদি আমাদের কিছু বলেন আপনার দৃষ্টিকোণ থেকে, পর্তুগালের বর্তমানের অভিবাসন নীতিমালা এবং বৈধ হওয়া নিয়ে আমাদের বলেন। ধন্যবাদ তোফাল ভাই আবার আপনাকে। বৈধ হওয়ার ব্যাপার যেটা রনি ভাই আগে বলছে, ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ ইমিগ্রেশন নীতি হচ্ছে পর্তুগালে। এত সহজ পর্তুগাল ইউরোপে কোথায় পাবেন না, যেরকম আপনার পর্তুগাল সরকার ইমিগ্রেন্টদের প্রতি সহনশীল আছে। তো এখন যেটা হচ্ছে, আগের চেয়ে আমরা যখন আসছিলাম পর্তুগালে ওই সময় পর্তুগালের যে ইমিগ্রেশন নিয়ম ছিল অনেক কঠিন ছিল। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর লেগে যেত আপনার এদেশের লিগেল পেপার পেতে। এখন কি হয়েছে, আপনার আসার পর 1 বছরের মাথায় বা 1.5 বছরের মাথায় এদেশের রেসিডেন্স কার্ড পাওয়া সম্ভব, অনেকে পাচ্ছে। এটা অনেক সহজ হয়ে গেছে। আপনি কাজ করতে হবে, কাজ করার পর 12টা ট্যাক্স দেওয়ার পর আপনি লিগেল থাকেন, বৈধ পথে আসেন আর অবৈধ পথে আসেন, সমস্যা না। 12টা ট্যাক্স দেওয়ার পর আপনি এদেশে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তা এখন যেটা হচ্ছে, অনেকেই আপনার অ্যাপ্লাই করেছেন এবং অনেকের প্রক্রিয়াধীন আছে এবং অনেকে করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন। এদেশের যে ইমিগ্রেশন সিস্টেম বলে আমরা বলে, এটাকে স্যাপ বলে। তো গত 3 মাসে কোভিড-19 এর কারণে আপনার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, কারণ এদেশে ইমিগ্রেশন সিস্টেম পুরো বন্ধ ছিল। তো এখন কি হইতেছে, এদেশের ইমিগ্রেশন সিস্টেম স্যাপ কি করতেছে, আগের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ক্যান্সেল হয়েছিল ওগুলো আবার রিএজেন্ট করতেছে। পুরাতন অ্যাপ্লিকেন্টে ডাকতেছে যে আপনারা আসেন, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনাদের ফি দেন, এবং আমরা কার্ড আপনাদের বাসায় সেন্ড করব। এবং যাদের কার্ড রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি বা প্রক্রিয়াধীন আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে রিনিউ করার জন্য, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট আবার ক্যান্সেল করতেছে। বলতেছে যে আপনারা 2 তারিখ পরে আপনাদের যে পার্সোনাল ইমেইল আছে, যেটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন কার্ড রেসিডেন্স কার্ড আপনি রেজিস্টার্ড করছেন, ওইটা আমরা লিংক পাঠিয়ে দিব। পাঠানোর পর আপনার কাগজপত্র পুরো ইমেইলে পাঠাবেন। পাঠানোর এবং পয়সাটা যে ফিটা আছে আপনারা
ব্যাংকের মাধ্যমে হোক আর চেকের মাধ্যমে হোক, আপনার এটা পে করতে হবে। পে করার পর আমরা রেসিডেন্স কার্ড আপনাদের বাসায় পাঠিয়ে দেবো। এটা অনেক সহজ হয়েছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যারা বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা আছেন পর্তুগালে আটকা পড়ছেন। সুখবর হলো গত সপ্তাহে আমাদের পর্তুগালে প্রায় 250 মতো প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশের বিশেষ ফ্লাইটে পর্তুগালে এসে পৌঁছেছেন। আমার জানা মতে আরো 300-400 লোক বাংলাদেশে আটকা পড়ছেন। এবং আমি রানা ভাইয়ের মাধ্যমে বলবো, আপনাদের আকাশ যাত্রা ফেসবুক পেজের মাধ্যমে বলবো, বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা আটকা পড়ছেন বাংলাদেশে, ওনাদের যাতে আবার পর্তুগালে কিভাবে নিয়ে আসা যায় ওই ব্যাপার সাহায্য করার জন্য, এবং সেফ যেটা ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের সাথে কথা বলার জন্য। কারণ অনেকের রেসিডেন্স কার্ড এক্সপায়ার হয়ে গেছে, ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, তো ওনাদের বাংলাদেশ থেকে আপনার ক্লিয়ারেন্স দিতেছে না ফ্লাই করার জন্য। তো এই ব্যাপারে আমি মনে করি যে পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের যে এমবাসি আছে, এমবাসি যদি কথা বলে একটা শুরু হবে। জি জি জি, এ বিষয়ে আমরা পরে আরো বিস্তারিত বলবো। জি এনামুল ভাই বলেন। জি, তো এখন আমি বলবো যে আপনারা যারা এখনো ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অপেক্ষা করতেছেন, আমি বলবো যে আপনার ধৈর্য ধরুন, আপনারা কাজ করেন, আপনারা ট্যাক্স পেমেন্ট করেন, আপনারা অতি সত্বর আপনারা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ফিঙ্গারপ্রিন্টে ডেট পাবেন, আপনারা যাবেন। আপনারা কাজ করতে হবে। যদি আপনার ট্যাক্স পে না করেন তাহলে কিন্তু আপনারা যে আর্টিকেল 88 যেটা বলে আমরা মূলত কাজের মাধ্যমে দেশে লিগ্যালাইজেশন প্রসেস, আপনারা ট্যাক্স না দিলে কিন্তু আপনার এই শর্তগুলা পূর্ণ হবে না। তো সবাইকে বলবো আপনার কাজ করেন, কাজ ছাড়বেন না, আপনার কাজ করেন, ট্যাক্স প্রদান করেন, এবং ইনশাআল্লাহ সবকিছুর একটা সমাধান হয়ে যাবে। জি ধন্যবাদ এনামুল ভাই, আপনার কাছে পরে আবার আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আকাশ যাত্রার লাইভ অনুষ্ঠান করোনাময় বিশ্ব। কেমন আছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা? আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামিক সেন্টার পর্তুগালের সভাপতি রানা তসলিমউদ্দিন, প্রবাসী উদ্যোক্তা ও পর্তুগাল কমিউনিটি সংগঠক এনামুল হক, এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ। আপনারা আকাশ যাত্রার ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে পারেন সমসাময়িক বিষয়ে নানান অনুষ্ঠান। আমরা এবার সাংবাদিক রনি মোহাম্মদের কাছে যাচ্ছি। রনি ভাই, জি, পর্তুগাল থেকে যারা দেশে এসেছিলেন, আমরা কিছুক্ষণ আগেও এনামুল ভাইয়ের কাছে শুনলাম যে তাদের মধ্যে 220 জন পর্তুগাল ফিরেছেন। তো আরো যারা বাংলাদেশ থেকে পর্তুগাল ফিরতে চান তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এনামুল ভাই আমাদেরকে বলছিলেন কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে। আর যারা চাকরি করেন ওই দেশে, তাদের কি চাকরি হারানোর সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ তোফাইল ভাই। আমি যদি এনাম ভাইয়ের কথাতে বলি, একটু সময় নিয়ে বলছি। প্রথম হচ্ছে রেসিডেন্ট কার্ডের যেটা ব্যাপারটা বলেছে, যারা বাংলাদেশে বর্তমান অবস্থানের পরবর্তীতে যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ব্যাপারে কিন্তু পর্তুগালের ইমিগ্রেশন যেটা বর্ডার পুলিশ যেটা জিএনআর বলে আমরা থাকি, বাংলাদেশ যেরকম বিজেপি, পর্তুগালে রয়েছে জিএনআর যারা বর্ডার নিয়ন্ত্রণ করে। ওদের ওয়েবসাইটে কিন্তু আমাদের যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কিন্তু সুনির্দিষ্ট স্পষ্টভাবে একটা তথ্য রয়েছে, তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। সেখানে বলা হচ্ছে যারা বর্তমানে পর্তুগালের বাইরে অবস্থান করছেন এবং আপনার কার্ডের মেয়াদ, যারা রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, নট এ ভিসা। এই ক্ষেত্রে অনেকে আমরা কনফিউজড হই, যারা আমরা পর্তুগাল আসতে চাচ্ছি, ইন্ডিয়া দিল্লি থেকে অনেকে ভিসা হয়েছে পারিবারিক ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে যারা পর্তুগালের রেসিডেন্ট কার্ড হোল্ডার, কোভিড-19 প্যান্ডেমিকের কারণে তারা বাইরের যে কোনো দেশে অবস্থান রয়েছে এবং তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, ওদেরকে ওখানে যে ফর্মটি রয়েছে ওইটা ফিল আপ করে কিন্তু সে কিন্তু আসতে পারবে। এবং ওখানে স্পষ্ট লেখা আছে যে 31শে অক্টোবর, আমি আবার বলছি 31শে অক্টোবর পর্যন্ত যারা দেখছেন আকাশ যাত্রায়, আমি আপনাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন আমি ওদেরকে বলছি, পর্তুগাল প্রবাসীদেরকে বলছি, যারা আটকা পড়ে রয়েছেন, যাদের রেসিডেন্ট কার্ড অর্থাৎ টিআরসির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের এটা বৈধ ঘোষণা করেছে পর্তুগালের জিএনআর ওয়েবসাইটে। সেই সাথে 31শে অক্টোবরের আগে আপনি ওখানে জাস্ট ওই ফর্মটা ফিল আপ করে অথবা ওদেরকে একটা মেল করে আপনি ফিরতি মেলের মাধ্যমে কিন্তু পর্তুগালে প্রবেশ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি রানা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো এবং বাংলাদেশ দূতাবাস লিসবনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছে সেখানে আমাদের ইমিগ্রেশন সেক্টর কিন্তু এটা নিয়ে অনেক হেনস্থার শিকার হয়। যেটা প্রথম যে ফ্লাইটটি এসেছে সেখানে কিন্তু অনেকে, আমার পরিচিত কয়েকজন এসেছে, ওনাদের
দুজনের সাথে আমি সরাসরি কথা হয়েছে, আজকেও কথা হয়েছে যে ওনাদের কিন্তু কার্ডের রেসিডেন্টের মেয়াদ শেষ হচ্ছে গত 15ই জুন, কিন্তু ওনারা গত 25শে জুন পর্তুগালে প্রবেশ করেছে তাদের কার্ডে। ওদের সাথে অনেক একজনকে আমি এখান থেকে যত যে পেপারস গুলো দরকার ছিল আমি ওনাকে সহযোগিতা করেছি, ওনাকে আমি পাঠিয়েছি, উনি কিন্তু মেল করেছে সেফ এবং জিএনআর সাথে যোগাযোগ করার পর ওনারা একটা ফিরতি মেলও দিয়েছে ওনাকে। ওনার নামও এনাম ভাই এবং রানা ভাই পরিচিত, ওনার নামও এনামূলক, আমাদের বাঙালি অধ্যুষিত এলাকাতেই ওনার বসবাস, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে উনি সংযুক্ত রয়েছে, চাকরিজীবী। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে ওনাকে অনেক হেনস্থ করেছে যেটি বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশনে, কিন্তু পর্তুগালে ওনাকে কোনো প্রকার হেনস্থার শিকার হতে হয় নাই এবং সুন্দরভাবে কিন্তু পর্তুগাল ইমিগ্রেশন ওনাকে সাদরে অভ্যর্থনা দিয়ে ওনাকে এন্ট্রি করেছে। আর যেটা ফ্লাইটের ব্যবস্থা, এবার আমি আসি সেকেন্ড প্রশ্ন, ফ্লাইট। এনাম ভাই যেটা বলেছেন, আমাদের বাংলাদেশ থেকে একটা বিশেষ ফ্লাইট এসেছে, সেখানে 226 জন যাত্রী আসার কথা ছিল, 5 জনের যে ভিসা ছিল ইন্ডিয়ার পারিবারিক ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ওরা করতে পারে। একজন ব্যক্তির যার টিকেটের অফিসিয়ালি একটু টেকনিক্যাল প্রবলেম কারণে উনিও আসতে পারে নাই, বাকি 220 জন যাত্রী কিন্তু পর্তুগালে প্রবেশ করেছে। এই ক্ষেত্রে আমি বলবো এখন পরবর্তীতে যে সেকেন্ড ফ্লাইট আটকা পড়াদের জন্য সেকেন্ড কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, সুন্দর একটি প্রস্তাব, এটা নিয়ে আপনি নিশ্চয়ই এনাম ভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বাংলাদেশ দূতাবাসের সাথে আমার গতকালকে দূতাবাসের এক কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে, উনি আমাদেরকে জানিয়েছে যে যদি বাংলাদেশ থেকে যদি 200 শতাধিকের অধিক যদি যাত্রী হয় তাহলে আরেকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার চিন্তা ভাবনা করছি। সেই লক্ষ্যে অলরেডি বাংলাদেশ দূতাবাস লিসবন যে ফেজ রয়েছে, ফেসবুক ফেজ রয়েছে, সেখানে কিন্তু ওনারা একটা সার্কুলেশন জারি করেছে। সেখানে বলেছে যদি আটকা পড়া কেউ যদি পর্তুগাল আসতে চান বিশেষ ফ্লাইটের, তাহলে আপনারা অবশ্যই এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলে ওনারা যদি 2 শতাধিক প্লাস যাত্রী হয়ে থাকে তাহলে একটা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এই ব্যাপারে আমি খুব জোরালো, কমিউনিটির পক্ষ থেকে রানা ভাই রয়েছে, উনি জোরালো, ওনার ভূমিকা চাই আমি, ওনার জোরালো এই ব্যাপারে। আর সেই সাথে আমি বলবো পর্তুগালের এটা না বললে নয়, পর্তুগাল হচ্ছে ইউরোপের উন্নত দেশের একটি। যদি আমরা ইউরোপে থাকি, কিন্তু ইউরোপ অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মান, ওদের সাথে তুলনা করলে কিন্তু আমাদের ইকোনমিক্স কিন্তু অনেক নিচে, এবং আমরা কিন্তু ওদের মতো অতটা শক্তিশালী ইকোনমিক্স পর্তুগালে না বর্তমানের প্রেক্ষাপটে। পর্তুগালে একজন প্রবাসী বাংলাদেশি মান্থলি যে বেসিক রয়েছে সেটা হচ্ছে 635 টাকা। সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, বিমানে যে ভাড়াটি রয়েছে সেটা কিন্তু 1,10,47 টাকা নির্ধারণ করা হয়েছে প্রথম ফ্লাইটে। সেটা অনেক প্রবাসীর পক্ষে কিন্তু সম্ভব না এত টাকা দিয়ে আসা। অর্থাৎ একটা প্রবাসী যদি 1,10,47 টাকা, দ্যাটস মিন প্রায় 1200 ইউরো পড়ে যায় একটা টিকিটের মূল্য, সে 1200 ইউরো দিয়ে যদি পর্তুগালে এই মুহূর্তে আসে তাহলে তাকে 3 মাসের স্যালারি সমমূল্য হয়ে থাকে। আর কেন আমি এই কথা বলছি, পর্তুগাল বর্তমান যে সরকারি হিসাব বলি, পর্তুগাল সরকারি হিসাবের মতো 12.8% এখন কর্মহীন অবস্থায় রয়েছে। অর্থাৎ পর্তুগালের মোট জনসংখ্যা হচ্ছে 1,35,00,000। সেখানে যদি 12.8% কর্মহীন থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে কি অবস্থায় রয়েছে ভবিষ্যতে। এটা হচ্ছে সরকারি হিসাব। আর আমি যদি বেসরকারি, রাজধানী লিসবন ইউনিভার্সিটির একটা জরিপ করেছে পর্তুগালের উপর, যেটি মার্চ এপ্রিলের জন্য, যে শেষ জরিপের তথ্য হিসাবে ওনাদের একটা তথ্যতে বেড়ে এসেছে পর্তুগালের বর্তমানে 28.7% লোক কর্মহীন অবস্থায় রয়েছে। যে 1,35,00,000 জনগোষ্ঠীর দেশে যদি 28.7% লোক কর্মহীন হয়ে পড়ে তাহলে সেখানে আমাদের প্রবাসীদের অবস্থান কি অবস্থা হবে। কারণ আমি প্রথমে বলে গেছি আমাদের এখানে সবাই ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে জড়িত, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়, এবং পর্যটক না সাথে প্রায় গত দীর্ঘ 3 মাস থেকে সকল প্রকার ব্যবসা বন্ধ। এবং অনেকে, আমি বলবো, এটা আমি লজ্জা বলবো না, অনেকে দেউলিয়ত্ব হয়ে যাচ্ছে। অনেক ঠিক মতো ভাড়া, যারা কর্মচারী রয়েছে, যারা কাজ করতে, তাদের বেতন পরিশোধ করতে পারছে না, ওরাও ঠিক মতো বেতন পাচ্ছে না। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তারা কোত্থেকে টাকা পাবে? যেহেতু তারা সরকার লে অফ শুধু ঘোষণা করেছে লিমিটেড কোম্পানি এবং বড় বড় কোম্পানির জন্য, ক্ষুদ্রদের জন্য করা হয় না। আমি যতটুকু জানি এবং আমার কাছে যে তথ্যটা রয়েছে, রানা ভালো বলতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটা বিশাল আমি ভয়ঙ্কর একটা দিন অপেক্ষা করছে সামনেতে। সেই সাথে আরেকটা তথ্য দিই, পর্তুগালের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় কিন্তু একটা জরিপ করেছে করোনা আসার পরে যে কি অবস্থা হবে। সেখানে কিন্তু ওরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে 23.6%। ওদের রিসার্চে বেরিয়ে এসেছে 23.6% বর্তমানে পর্তুগালে কর্মহীন লোক রয়েছে, এবং এটি ভবিষ্যতে আরো বাড়বে।
সেটি আরো বাড়বে। তাহলে আপনি বুঝতে পারছেন যে যে অবস্থা রয়েছে এর ফলে কিন্তু অনেক পর্যটন কিন্তু আসবে না। এখন কিন্তু অনেক দেশে কিন্তু পর্যটন শূন্য হয়ে রয়েছে। আর পর্যটন শূন্যের ফলে এখানে কিন্তু যে পর্যটন সেক্টর যে কাজগুলো রয়েছে, যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু চাকরি হারাবে, সে সাথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এর ফলে আমার মনে হয় সেটা কিন্তু দিন দিন আরো বাড়তে থাকবে। এটা একটা আমাদের জন্য একটা শুভ সংকেত নয়, শুভ সংকেত নয়। তোফায়েল ভাই। জি, রনি ভাই আপনাকে ধন্যবাদ। রানা ভাইয়ের কাছে যদি আমরা যাই এবার, রানা ভাই, রনি ভাই যেটা বললেন বা এনামুল ভাই বলেছেন যে ওই যারা আটকে আছে এখনো বাংলাদেশ থেকে যারা এখনো যেতে পারেননি পর্তুগালে, তাদের জন্য আপনি একজন নেতা হিসেবে, একজন সামনের সারির মানুষ হিসেবে কি পদক্ষেপ নিচ্ছেন, এটা যদি আমাদের আগে বলেন। ধন্যবাদ তোফায়েল ভাই। আমি প্রথমে এর আগে এনাম ভাইয়ের লে অফ এবং রনি ভাই একটু আগে যে কথা, এটা নিয়ে একটু জাস্ট এক মিনিট আপনি আপনার মতো করে বলেন। সেটা হচ্ছে যে লে অফ যে কথাটা বলা হয়েছে, লে অফটা কিন্তু কোন লোককে ডিফার করে নাই, লে অফ ফর এভরিবডি। কারণ সরকারি রুলস, এই রুলস এর আওতায় সবাই পড়বে। এবং আমার যে কোম্পানি, সেই কোম্পানিতে এপ্রিল মে জুন 3 মাসের পুরা লে অফ তারা পাইছে আমার কর্মচারীরা, এবং অন্যান্য জায়গায় আরো পাইছে। এর অর্থ হচ্ছে যে সরকারি রুলস মোতাবেক 2,77,000 প্রসেস লে অফের জন্য জমা পড়েছে। এর মধ্যে তারা 90,000 প্রসেসকে ছেড়েছে। এখনো বাকি প্রায় 2 লাখ, তারা এখনো রেসপন্স পায়নি। তারা রেসপন্স পায়নি মেন কারণ হচ্ছে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কাগজপত্র বিভিন্ন কিছু ঠিক নাই। এখন যাদের কাগজপত্রগুলো সব এভরিথিং অলরাইট আছে এবং অ্যাকাউন্টিং সিস্টেমটা তাদের ঠিক আছে, তাদেরকে খুব র্যাপিড ছেড়ে দিচ্ছে। কিন্তু যাদেরটা সন্দেহভাজন বা সন্দেহজনক, তাদেরকে ঝুলিয়ে রেখেছে। ইভেন যারা লে অফ করেছে, করার পরেও আবার দেখা যাচ্ছে কাজ করতেছে, তাদের জন্য ইন্সপেকশনের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে হোম মিনিস্ট্রি থেকে গত সপ্তাহে অলরেডি ইন্সপেকশন শুরু হয়েছে এবং সেইখানে 13,000 লোক অলরেডি ধরা পড়েছে যে যারা লে অফ ঘোষণা দেওয়ার পরও তারা কাজ করেছে। তো এই যে জিনিসগুলো কন্ট্রাডিক্টরি, সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে সরকারের অনেক লোক পায়নি, পাচ্ছে না, কেন দিচ্ছে না, এগুলো ইন্টারনাল কিছু ব্যাপার আছে অফিসিয়াল, যেগুলো অনেকেই হয়তো জানে না। এই যে এটা হচ্ছে লে অফের মেইন ব্যাপারটা। এবং 90,000কে মাত্র ছেড়েছে 2,77,000 মধ্যে, এর মধ্যে তারা ইন্সপেকশন শুরু করে দিয়েছে। এরপর আরেকটি কথা যেটা রনি ভাই বললেন, সেই কথাটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে 23.6% লোক জবলেস থাকবে, এইটা তো আপনি বলছেন স্কিল লোকদের কথা, যে যারা জব সেন্টারে তাদের নাম লিখিয়েছে এবং যারা চাকরি হারিয়েছে তাদের। আফটার অল পর্তুগালের মধ্যে অলমোস্ট 50% লোকের এখন জবলেস, যেটা হচ্ছে আমার আপনার মতো সাধারণ লোক যারা, যাদের যারা অলরেডি জব সেন্টারে যায় নাই, যারা অলরেডি লিস্টেড না, তারা সব মিলিয়ে আপনার 40 to 50% লোক জবলেস। পার্শ্ববর্তী দেশ স্পেন, এত বড় দেশ, সেখানে 30 লক্ষ লোকের চাকরি নেই। এই যে সিচুয়েশনটা, শুধু স্পেন না, স্পেন, ফ্রান্স, জার্মান, পুরো ইউরোপ ব্যাপী একই অবস্থা। জার্মানি গতকালকে একটা ফোন পেয়েছিলাম, সেখানে বললো যে 20 থেকে 25টা জায়গায় সিভি জমা দিয়েছে, সব জায়গা থেকে রেসপন্স নো ওয়ার্ক। তাহলে দেখা যায় সিচুয়েশনটা পুরো ইউরোপের জন্য একই অবস্থা হবে। এবং আমাদের বর্তমান, আমি যে কথাটা বলবো, যে আমাদের নার্ভাস হলে চলবে না। দেখুন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ শেষ করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করেছি, আমরা তার আগে অনেকগুলো মহামারী শেষ করেছি, কিন্তু তারপরও আমরা উন্নতির চরম শিখরে বিশ্ব মানবতা চলে এসছে। ঠিক পর্তুগাল বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলবে। আপনি খবর নিয়ে দেখবেন, পর্তুগাল একটি টুরিস্ট পূর্ণ দেশ, এবং এই ছোট্ট একটা লিসবন শহর, সেখানে অলমোস্ট 500 4-স্টার হোটেল, এবং যেখানে অলমোস্ট 100 5-স্টার হোটেল, এবং যেই দেশে 1 মিলিয়ন লোককে, বাইরের লোককে অ্যাকোমোডেশন দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে, সেই জায়গায় সবকিছু বন্ধ হবে না। হোটেলগুলো খবর নিয়ে দেখেন, বুকিং চলছে, এবং এই জুলাই থেকে ম্যাক্সিমাম হোটেলে বুকিং চলতেছে, সেই বুকিং গুলো তারা দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস
যারা আমাদের ট্যুরিস্ট ব্যবসাকে আমরা পর্তুগালে অনেক অ্যালাবরেট করেছি এবং ট্যুরিস্ট ব্যবসাকে আমরা বলতে যাই যে আমরাই কন্ট্রোল করি, সেই ট্যুরিস্ট ব্যবসাটা যারা করেন বর্তমানে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিরাশ হওয়ার কিছু নেই। ট্যুরিস্ট এখানে আসবে এবং পর্তুগালে নভেম্বর পর্যন্ত গরম চলবে। সেই জুলাই যদি না আসতে পারে অগাস্টে অবশ্যই আসবে, কারণ হচ্ছে আমাদের ডেথ রেট কম, আমাদের সিস্টেম ভালো, আমাদের অন্য দেশের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে পর্তুগালের অবস্থা ভালো, যার কারণে এইটার ফিউচারটা আমি মনে করি ট্যুরিস্ট বান্ধব দেশ ছাড়া যে সমস্ত দেশগুলো ট্যুরিস্ট, বিশেষ করে ইটালি, স্পেন, পর্তুগাল, এই জায়গার মধ্যে বার্সেলোনা অবশ্যই টুরিস্ট আসবে, সেখানে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ইতিমধ্যে আমি খবর পেয়েছি আমাদের অনেক লোক যারা তাদের দোকান ছেড়ে দিচ্ছেন, প্লিজ দোকান ছাড়ার কোনো দরকার নেই, কারণ সরকার একটা সিস্টেম করে দিছে যে ৩-৪ মাসে ভাড়া সাসপেন্ড করেছে। সাসপেন্ড অর্থ হচ্ছে যে আপনি পরে দিতে পারবেন। সেই সাসপেন্ডেড টাকাটাকে কি করেছে, ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত, ১৮ মাস পর্যন্ত আপনি সেটাকে ইনস্টলমেন্ট করতে পারবেন। যদি ১০০ টাকা দোকান ভাড়া হয় তাহলে মালিকের সাথে কথা বলে সেটাকে আপনি ৬ বারে দিতে পারবেন অথবা ১৮ বারে দিতে পারবেন, সেখানে এটা সরকারি রুল। এরপরে যে ডকুমেন্টস গুলোর কথা এখন আসতেছি, ডকুমেন্টস গুলো হচ্ছে যে রনি যেই কথা বললো সেটা হচ্ছে যে যারা ভিসা পেয়েছে, ভিসা এবং রেসিডেন্টধারী দুটো এক জিনিস নয়। আমি এখানকার রেসিডেন্ট, অতএব আমার রাইটস অক্টোবর পর্যন্ত আমার সব ডকুমেন্টের ভ্যালিড আছে, অল ডকুমেন্টস। এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড এবং প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা তৈরি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে একমাত্র পর্তুগালি গভর্নমেন্ট যে সর্বপ্রথম মার্চ মাসেই এই ঘোষণা ইমিগ্রেন্টদের সাথে রেখেছেন। অন্য দেশে আমি দেখি নেই যে ইমিগ্রেন্টদের ব্যাপারে প্রথম প্রজ্ঞাপনে এই কথাটা বলতে, কিন্তু পর্তুগাল বলে দিচ্ছে যত ইমিগ্রেন্ট আছেন তারা প্রথম বলছিল তারা ৩১শে জুলাই পর্যন্ত, এখন বলছে অক্টোবর পর্যন্ত। এই যে ভ্যালিডিটি তারা দিয়েছেন, কারো কোনো সমস্যা নেই আসার জন্য। হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের ঢাকা এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন যারা থাকে তারা অনভিজ্ঞ বেশিরভাগই, তারা যখন দেখে ভ্যালিড নেই তখন তারা ঝামেলা করে। এই জন্য যাদের ভ্যালিড চলে গেছে তারা এম্বাসির সাথে যোগাযোগ করলে এম্বাসি একটা কাগজ যখন ইমিগ্রেশনে লিখে পাঠিয়ে দিবে একটা মেইল, তখন ইমিগ্রেশন আর কোনো সমস্যা করবে না। এইটা গত এপ্রিল মাসে আমার সাথে অ্যাম্বাসাডারের সাথে কথা হয়েছে এই ব্যাপারে, উনি বলছে সবাইকে বলে দিবেন আমাকে যাতে একটা মেইল করে, মেইল করলে আমি ইমিগ্রেশনে সেই মেইলটা পাঠিয়ে দিব, মেইলটা পাঠিয়ে দিলে তখন ওরা আর কোনো ঝামেলা করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা প্রথমত মে মাস থেকে চেষ্টা করতেছিলাম যে আটকা পড়া বাংলাদেশিরা কিভাবে পর্তুগালে ফেরত আসে, এবং সেই ব্যাপারে প্রথম আমি কাজ করেছিলাম একজন লোক এখানে যিনি তার নাম হলো আহমদ হুসাইন। আহমদ হুসাইনের সাথে কাজ করার পরে একটা লিস্ট তৈরি করতে বলে এম্বাসিতে সেই লিস্টটা আমি পাঠিয়েছি, যোগাযোগ করেছি, কথা বলেছি। তার পরবর্তীতে কিছু কমার্শিয়াল লোকজন চেষ্টা করেছিল যে কমার্শিয়ালি তারা নিয়ে আসতে পারে কিনা, তাদের সেই চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তারা আনতে পারে নাই, কারণ অনেক লোক সেখানে কনফিডেন্স পায় নাই। পরবর্তীতে আবার আহমেদ হোসেন যখন যোগাযোগ করলেন, যোগাযোগ করার পরে আমি বললাম আচ্ছা ওয়েট করেন, তখন অ্যাম্বাসাডারের সাথে তার ইন্ট্রোডিউস করা দিলাম এবং কথা বললাম যে আমার সময় নেই, আপনারা আলোচনা করেন। এর মধ্যে যখন অ্যাম্বাসাডার পাবলিসিটি করলেন বা উনি যখন নিজে বললেন যে হ্যাঁ অ্যাম্বাসিতে এই অ্যাড্রেসে আপনারা রেজিস্টার করতে পারেন, তখন সব লোকগুলি বিশ্বস্ত এবং আশ্বস্ত হয়ে অ্যাম্বাসিতে অলরেডি তারা নিবন্ধন করলেন এবং একটা ফ্লাইট অলরেডি চলে আসছে, আলহামদুলিল্লাহ ভেরি গুড। যদিও প্রাথমিক দিকে সমস্যা ছিল একটু, তারা চলে আসছে। এখন দ্বিতীয়ত যে লোকগুলো আসবে এদের ২-৪ জন লোকের সাথে আমার কথা হয়েছে, সেই কথাটা এইরকম যে কথাটা রনি বলল যে এত টাকা দিয়ে কিভাবে আসবে। তারা বলছে আমাদের কার্ডের মেয়াদ ৩১শে অক্টোবর পর্যন্ত আছে, অতএব ৩১শে অক্টোবর পর্যন্ত পর্তুগালের ফ্লাইট চালু হবেই হবে। অতএব আমাদের ক্যাপাসিটি নেই যে ১,৩৫,০০০ বা ১,৩০,০০০ টাকা দিয়ে আমরা আসবো। এখন দ্বিতীয় ফ্লাইটটা যদি আমরা চিন্তা করি, অতএব এইটা মনে করব, আমি আমার অপিনিয়ন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ২০০ লোক এখন নাই বাংলাদেশে, অনেক কম আছে, এবং কমের মধ্যে কিছু আছে পাসপোর্টধারী, কিছু যারা রেসিডেন্টধারী। তারা অবশ্যই যখন আসবেন, তারা আসলে তারা চেষ্টা করবেন যারা বিনা পয়সা আসতে, তাদের অলরেডি রিটার্ন টিকিট আছে। সবাই তো আর রিটার্ন টিকিট বাদ দিয়ে নতুন করে টিকিট করে আসতে পারবে না, এই কারণে পরবর্তী ফ্লাইটটা একটু জটিল হবে। আর তারপরও যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এবং এম্বাসির হৃদ্যতাপূর্ণ কারণে যদি তারা অ্যারেঞ্জ করতে পারেন যে না ২০০ বা ২৫০ লোককে অ্যারেঞ্জ করেছেন, তাহলে তারা যদি আসতে পারেন ভেরি গুড, তারা চলে আসুক। এখানে কেউ ইনফ্লুয়েন্স করে
বা কেউ অনুপ্রেরণা দিয়ে তাদেরকে আনার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকেই তার নিজের চেষ্টা এবং নিজের প্রয়োজনে চলে আসবেন। কিন্তু আমি মনে করি সেটা একটু ডিফিকাল্ট হবে, সেকেন্ড ফ্লাইটটা এত লোক পাবে না, আর যদিও পায় তাহলে তারা এত টাকা দিয়ে আসতে চাইবে না। পর্তুগাল কেন, সারা ইউরোপের ইকোনমিক অবস্থা খুবই খারাপ। নরমালি যদি মার্চ থেকে এই পর্যন্ত আমরা হিসাব করি তাহলে পর্তুগালের এবং পুরো ইউরোপে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস হচ্ছে ডাল সিজন, উইন্টার সিজন। তখন ব্যবসা বাণিজ্য নরমালি আপনার 1/3 নেমে আসে। তাহলে আমরা কি দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ব্যবসা 1/3 নেমে এসছে, মার্চ মাসে করোনা কোভিড-19 শুরু হয়েছে, তাহলে জানুয়ারি থেকে স্টিল জুন 6 মান্থ একটা লোক কিভাবে চলবে, কিভাবে একটা লোক তার এক্সপেন্সেস চালাবে, এবং কিভাবে একটা লোক তার প্রতিদিনের খরচ, ঘর ভাড়া, ছেলে মেয়ে, স্কুল, এভরিথিং চালাবে। তার মানে খুবই দুর্বিষহ যন্ত্রণার মাধ্যমে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বড় বড় ব্যবসায়ী যারা তারাও আছে। আপনি জানেন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা যারা, সেটাও দেউলিয়া ঘোষণা করে দিয়েছে, এবং মাল্টি ন্যাশনাল অনেকগুলো কোম্পানি সেগুলো বন্ধ করে দিয়েছে। পর্তুগালের অনেক কোম্পানি দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। এবং আমাদের সাধারণ বাঙালিরা তো আমরা যারা, আমরা খুবই, আমি নিম্ন না, ক্ষুদ্র বলবো, ক্ষুদ্র ব্যবসায়ী। কারণ ইউরোপের মধ্যে 1 লাখ টাকার ব্যবসায়ী, 1 লাখ ইউরোর ব্যবসায়ী, একে কোনো ব্যবসায়ী গণনা হয় না। তো আমাদের ম্যাক্সিমাম, আমি মনে করি 90% ব্যবসায়ী আছে যাদের পুঁজি হচ্ছে 50,000 to 100,000 ইউরো। এইটাকে ব্যবসায়ী গণা হয় না, যার কারণে আমাদের পজিশন আরো অনেক খারাপ। আমি এতটুকু পর্যন্ত জানি, আমার কমিউনিটির লোকের মধ্যে আছেন যে যারা প্রতিদিন বিক্রি করতেন, মাল আনতেন, খরচ করতেন, কিন্তু আজকে এমন একটা পর্যায়ে আসছে তাদের বিক্রিও নেই, মাল যেগুলো আনছে সেগুলো পড়ে আছে, কিন্তু দৈনন্দিন যে খরচ, সেই খরচ দিতে পারছে না, লজ্জা কাউকে বলতেও পারতেছে না। তারা বাড়ি থেকে টাকা আনার চেষ্টা করতেছে, দেশের বাড়ির অবস্থা খারাপ, বন্ধু বান্ধব থেকে টাকা নিয়ে তারা চলতেছে, এমন একটা পরিস্থিতি। আর আমরা যারা বলি সাহায্য সহযোগিতার কথা, আমি যদি 500 চাউল কাউকে দেই, তাহলে 500 চাউল দিয়ে সে 1 সপ্তাহ চলবে, তাহলে বাকি সময়টা সে কিভাবে চলবে? আমাদের হচ্ছে যে তাদের বা সমস্ত মানুষের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আমাদের সহায়তাটুকু সেটা হচ্ছে শিশির বিন্দু। যার কারণে প্রত্যেকটা মানুষকেই এখন সঠিকভাবে চিন্তা করতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে। যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন তাদেরকেও হিসাব করে চলতে হবে। এবং আমি মনে করি যে এই সমস্যাটা শুধু এখনই শেষ হবে না, আরো লাগবে সময়। এর মধ্যে সবাইকে প্যাশেন্স নিয়ে থাকতে হবে, ধৈর্য হারালে চলবে না। এর মধ্যেই একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আর রাষ্ট্র যতটুকু সম্ভব, সরকার ততটুকু চেষ্টা করতেছে যে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার জন্য। তারা বিশেষ করে আমাদের সোশ্যাল সিকিউরিটি, তারপর আমাদের লোকাল যে ওয়ার্ড গুলো, এবং সান্তা কাজা বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, ইভেন এখানে আরেকটা অর্গানাইজেশন আপনারা জানেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আগা খান ফাউন্ডেশন, সে আগা খান ফাউন্ডেশনও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা বিভিন্ন লোককে হেল্প করতেছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদেরকে ইউনাইটেড হতে হবে। আজকে দেখেন, আমি আপনাদের এই আকার যাত্রার মাধ্যমে আমার কমিউনিটির আরো 2 জন আছে, তাদেরকেও বলি এবং সমস্ত কমিউনিটির লোককে বলি যে এই যে আজকে আমাদের পুরো লিসবনের মধ্যে 5 থেকে 600 ব্যবসায়ী আছেন, এই 600 ব্যবসায়ী যদি আজকে একত্রিত থাকতেন, তাহলে আমি সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে পারতাম, সরাসরি মেয়রের সাথে কথা বলতে পারতাম, সরাসরি বিজনেস মিনিস্টারের সাথে কথা বলতে পারতাম যে 600 লোক, 600 ব্যবসায়ী আমরা একত্রিত হয়ে আছি। কিন্তু কই, আমাদের 600 ব্যবসায়ী তো একত্রিত নাই, খন্ড খন্ড, অমুক তমুক, এই দল সেই দল, অমুক দল। আমরা কার সাথে কথা বলবো, কাকে নিয়ে কথা বলবো? এই জন্য আমি অনুরোধ করতেছি যে আসুন, এখনো সময় আছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের মাধ্যমেও যদি আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা 600 না, আমরা মোটামুটি 100 জন ব্যবসায়ী যদি একসাথে হতে পারি, 100 জন ব্যবসায়ী একসাথে যদি আমরা তাদের কাছে যেতে পারি, যদি বলতে পারি যে আমার এই 3 মাসে বা এই 6 মাসে এত টাকা লস হয়েছে, আমার এত টাকা লস হয়েছে, আমি তোমাকে আজকে 10 বছর, 15 বছর, 20 বছর সরকারের ক্যাশ ট্যাক্স দিচ্ছি, তাহলে আমি যে আজকে 6 মাস এখন রাস্তায় নেমে গেলাম, আমার কি উপায় হবে? এই কথাগুলি তো আমি ব্যক্তিগতভাবে বললে হবে না, 2-4 জনে বললে হবে না, এই কথাগুলি বলতে হবে একটা সাইনবোর্ড নিয়ে, যে ওই সাইনবোর্ডটা শো করতে হবে, উই আর দিস, we are eligible for this person on behalf of this signboard। তাহলে আমরা সেখানে কথা বলতে পারবো, লোকজন বেনিফিটেড হবে। যার কারণে আমি মনে করি আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশন ইজ দ্য লার্নিং পয়েন্ট, ইজ দ্য লার্নিং টাইম। এই লার্নিং পয়েন্টে, লার্নিং টাইমে আমাদেরকে ইনোভেট করতে হবে,
সেই ইনোভেটের মাধ্যমে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে বাঁচাতে পারবো। কিন্তু আমরা যদি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকি এবং চিন্তা করি হায় হায় আমাদের নাই, হায় হায় আমাদের নাই, কি করব, তাহলে হবে না। সেজন্য আমাদেরকে নতুন কিছু ইনোভেট করতে হবে, সেটা আমাদের মধ্য থেকে হোক এবং সরকারের মধ্য থেকে হোক। আমাদেরকে আদায় করতে হবে যেগুলো আমরা এতদিন দিয়ে এসেছি, সেগুলোকে আমাদের টেনে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কমিউনিটি, আমাদের ব্যবসায়ী, আমাদের সমাজ বাঁচবে এবং সমাজের মধ্যে আরো সচেতন হবে মানুষজন, এবং সমাজ এই দেশের মধ্যে বাংলাদেশকে উজ্জ্বলভাবে একটা দৃষ্টান্ত হিসেবে রেখে দিতে পারবে। জি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রানা ভাই। রানা ভাই, আপনার কাছে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই এখন, সেটা হচ্ছে করোনা মোকাবেলায় বাংলাদেশের যে পদক্ষেপ সেটি যথাযথ কিনা, দেশের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার? অবশ্যই অবশ্যই। বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের অনেক বড় অভাব। বাংলাদেশে যখন করোনা ঢুকে নাই, বিদেশে যখন করোনা অলরেডি ছেয়ে গেছে অন্য দেশগুলোতে, তখন বাংলাদেশ সরকার ব্যস্ত ছিল, বাংলাদেশের মানুষ ব্যস্ত ছিল, বাংলাদেশের সুশীল সমাজ ব্যস্ত ছিল, এই ব্যাপারে তারা খেয়ালই করে নেই। তারপরও যখন সময় হয়েছে, তখন সঠিকভাবে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের উল্টাপাল্টা কথায় আরো মানুষকে বিভ্রান্ত করেছে। সেই সব বিভ্রান্তির কারণে তারা মনে করেছে করোনা শুধু একটা নাম, করোনা কোনো মহামারী নয়। কিন্তু আজকের বর্তমান এই মে জুনের অবস্থাতে আমরা পত্রপত্রিকা যেগুলো দেখতে পাচ্ছি, খুবই দুঃখজনক যে বাংলাদেশে করোনাকে নিয়ে আমি মনে করি থিয়েটার করা হচ্ছে, যে একদিকে এক এক রকম কথা হচ্ছে। আমার পরামর্শ হবে যে করোনার জন্য স্ট্রিক্টলি ব্যবস্থা করতে হবে, এবং সরকার যে পদক্ষেপগুলি বর্তমানে নিচ্ছে, এগুলো যদি আরো 2 মাস বা 3 মাস আগে নিত, তাহলে আজকে এই পর্যায়ে পৌঁছতো না। আগামী জুলাই মাসে হয়তো আরো বিধ্বস্ত অবস্থা হয়ে যাবে বাংলাদেশের। যার কারণে আমি বাংলাদেশের মানুষকে প্রথম যে কথা বলবো, সেটা হলো, একটা সময় আমাদের ইউরোপের মধ্যে বলছিল যে সোশ্যাল ডিস্টেন্স, যে সোশ্যালি আমরা ডিস্টেন্স থাকবো, ঘর থেকে বেরোবো না, ঘরে থাকবো, কোয়ারেন্টাইনে থাকবো, আইসোলেশন থাকবো। আজকে কিন্তু সেই সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে না, আজকে বলা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স। সোশ্যাল থেকে ফিজিক্যাল আসছে, দ্যাট মিনস সোশ্যাল আপনি ম্যানেজ করে থাকবেন, আপনি নিজেকে ফিজিক্যালি ডিস্টেন্সে রাখবেন। এখন আমাদের দেশে কয়জন ফিজিক্যালি নিজেকে ডিস্টেন্সে রাখতেছে? যার কারণে এই ফিজিক্যাল ডিস্টেন্স থেকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গা থেকে কনসাস থাকে, তাহলে আমার মনে হয় অনেকটা দূর করা সম্ভব হবে। আমি নিজে ভুক্তভোগী, আমার ভাই যে কিভাবে মারা গেল আমার চোখের সামনে, বিনা চিকিৎসায়, একটা ডাক্তার কোথাও পায় নাই সেখানে, এবং কোনোভাবে কোনো হসপিটাল তাকে অ্যাকসেপ্ট করে নাই। সে বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত ধুকে ধুকে তারপরে সে মারা গেল। 10টা, প্রায় 7-8টা ক্লিনিক এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করেও কোনো চিকিৎসা সে পায় নাই। সেই কারণে আমি বুঝতেছি বাংলাদেশের কি সিচুয়েশন এবং কি অবস্থা হতে পারে। এর মধ্যে একমাত্র মানুষকে সচেতন থাকতে হবে এবং নিজেকে ঠিক রাখতে হবে, আর হাসপাতালের কোনো আশা করে কোনো লাভ নেই। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতাগুলোকে আরো বেশি সহজ করতে হবে। যদি সহজ না করে, তাহলে সাধারণ মানুষ সেগুলো বুঝবে না। এই জটিলতাগুলো আমরা সবাই বুঝতে পারি কোথায় কোথায়। সেই জটিলতাগুলি সরকার একা, আমি প্রাইম মিনিস্টারকে বলছি না, যে প্রত্যেকটা সেক্টর যদি তাদের এই দায়িত্বগুলোকে গ্রহণ করে, তাহলে আমার মনে হয় সবকিছু সম্ভব হবে। আপনি দেখেন, এক জায়গায় সাধারণত একটা হাসপাতাল উদ্বোধন করতে যাবে, সেখানে হাজার হাজার মানুষ গা ঘেঁষাঘেঁষি করছে। কেন? দরকারটা কি সেখানে যাওয়ার? সেখানে একমাত্র নেতা যদি বলতে পারে যে মেলন, তোমরা সব আসবে না, কেউ সব ঘরে থাকো, এটা তোমরা ভিডিওতে দেখো, সম্ভব। এবং বাজারগুলিকে ডিস্টেন্স মেনটেন করে চলে। আমাদের কলকাতা শহরের মধ্যে আমি দেখছি মমতা ব্যানার্জি যে বাজারগুলিকে কিভাবে ডিস্টেন্স মেনটেন করে দিচ্ছে, ত্রাণগুলি কিভাবে ডিস্ট্রিবিউট করতেছে। এখন আমাদের ত্রাণের জন্য বিশাল লাইন, কেন? দরকারটা কি? ত্রাণ রেখে দাও, যার খুশি সে নিয়ে যাবে। এই জন্য বলছি যে প্রত্যেকটা সেক্টরে যদি আমলাতান্ত্রিক জটিলতাকে দূর করে এবং প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় নিজের জন্য, তাহলে করোনা কোনো ফ্যাক্টর না। একটা দিন আসবে আপনি দেখবেন করোনাকে সবাই মনে করবে সর্দি কাশির মতোই লেগেছে, শেষ হয়ে যাবে। এবং এবং এখনই মনে করছে ইউরোপিয়ান লোকরা, এখনই তারা এটাকে আর বেশি গুরুত্ব দিচ্ছে না। যার কারণে পজিটিভ হচ্ছে, তারপরে হাসপাতালে নিচ্ছে না, বলছে ইউ স্টে ইউর হোম, এবং তোমার ঘরে থেকে ট্রিটমেন্ট নিচ্ছ। কি অবস্থা হচ্ছে? তার কারণে আমাদের হাসপাতালগুলো খালি, আমাদের হাসপাতালে লোক নেই, তাই নিচ্ছি না। আমাদের অলরেডি 1600-র মতো ভেন্টিলেটর আছে, সেখানে মাত্র 270টা ভেন্টিলেটর ইউজ হচ্ছে, বাকিগুলো খালি। কারণ হচ্ছে ভেন্টিলেটর প্রয়োজন হচ্ছে না, বাট আমাদের রিজার্ভ আছে।
এই যে জিনিসগুলো, জি। এগুলো তারা আগে থেকে নিয়েছে। And আমাদের দেশে সেই ব্যবস্থাটুকু করতে হবে, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে, তাহলে আমরা হয়তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা সেফ থাকতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ। আচ্ছা, একই প্রসঙ্গ, একই বিষয়ে যদি আমরা জানতে চাই এনামুল ভাইয়ের কাছে, এনামুল ভাইয়ের কাছে জি। কি মূল্যায়ন বাংলাদেশের পদক্ষেপ, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশের জন্য কোনো পরামর্শ আপনার জি, আছে কিনা? তুফাল ভাই, আমি পর্তুগালের একটা পরিপ্রেক্ষিতে। একটা ইম্পর্টেন্ট প্রসঙ্গে যে কথা বলতে চাইতেছি, যেটা সম্পর্কে আমার সাথে এর আগে অনেকেই কথা বলছেন, যে বাংলাদেশ থেকে হ্যাঁ, আসার ব্যাপারে, যেটা যে জি, টিকিট জি, বলেন। প্রাইসিং, যে রানা ভাই বলছেন হ্যাঁ, যে এখনো 200-র মতো বা 200 থেকে কম হতে পারে। অনেকে আসতে চাইছিল পর্তুগালে, আপনার যারা রিটার্নিং রেসিডেন্ট যারা আছেন, রেসিডেন্স কার্ড হোল্ডার, ওনারা আসতে পারে না। কারণ হইতেছে যে ওনাদের কারো ফ্যামিলি মেম্বার আছে, 2-3 জন আছে, বাচ্চা আছে, ওয়াইফ আছে। কিন্তু আপনি চিন্তা করেন, সো পর্তুগালে একটা বেতন হচ্ছে, সরকার যে বেতন কাঠামো হচ্ছে 635 ইউরো। এখন 4 জন লোক যদি একটা ফ্যামিলির পর্তুগালে আসতে চায়, তাহলে প্রায় 3 লক্ষ টাকার মতো আপনার টিকিট পড়ে। অলরেডি কিন্তু ওনারা কিন্তু 4টা টিকিট কিনে বাংলাদেশে গেছে, ওগুলা বাতিল, ওগুলো ক্যান্সেল। জি, নতুন করে টিকিট আবার 4টা টিকিট করে কিনতে হইব। এখন পর্তুগালে আসতে হইলে 3 লক্ষ টাকা দিয়ে আসতে হইব টিকিটের। আসার পর আপনার আবার বাসা ভাড়া আছে 5 থেকে 600 ইউরো মাসে। এখন আপনি উনি খাবো কি, থাকবে কি, আর কিভাবে এটা ভাড়াটাই দিব, বিমানের ভাড়াটা দিব? এটা একটা কঠিন ব্যাপার হয়ে পড়ছে। তো অন্য বিমানে আসলে, অন্য কোন ফ্লাইটে আসলে, যেখানে আপনার ভাড়া পড়ে 70,000 ইউরো, 75,000 ইউরো, কিন্তু বাংলাদেশ বিমানে আসলে আপনার ভাড়া পড়ে প্রায় 1,35,000 টাকার মতো। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্টের যে ব্যবস্থা আছে, আপনার যে ইমিগ্রেশন সিস্টেম আছে আছে খুবই জটিল এটা। এবং আমাদের প্রবাসীদের অনেক ইয়ে করে, আপনার হেনস্থা করে ওই জায়গায়। আপনারা বলবো যে এই কার্ডটা কি, এটা কি রেসিডেন্স কার্ড, এটা কি ভিসা, অনেক যেখানে আপনার পর্তুগাল ইমিগ্রেশন সিস্টেমে ক্লিয়ারলি বলা আছে যাদের কার্ড, যে কোনো প্রকার আইডি কার্ড আপনার ইনভ্যালিড হয়ে গেছে অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 31 তারিখ পর্যন্ত ভ্যালিড আছে, যেটা পর্তুগালের ইমিগ্রেশন থেকে বলতেছে। কিন্তু বাংলাদেশে কি হইতেছে, আপনার এটার সুযোগ নিতেছে, বলতেছে না আপনারা যেতে পারবেন না, আপনাদের কার্ড ইনভ্যালিড হয়ে গেছে। এই জন্য আমি বলছিলাম যে রানা ভাই আছেন বা রনি ভাই আছেন, বাংলাদেশ এমবিসির সাথে কথা বলা দরকার। ওনারা যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ ইয়ে আছে, এয়ারপোর্ট আছে, শাহজালাল এয়ারপোর্টে যোগাযোগ করার জন্য, কেউ আসার আগে যাতে ক্লিয়ারেন্সটা পায়। আর নাম্বার 3.3 হচ্ছে, যে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের যে অবস্থা হইতেছে আপনার করোনা পরিস্থিতির, আমাদের কেউ সচেতন না। বাজারে দেখবেন, রানা ভাই যেটা বললো, বাংলাদেশের কথা বাদ দেন, আমাদের পর্তুগালের কথা বলেন, আমাদের যে বাঙালি অধ্যুষিত এলাকা আছে বেনফরমোসো, আমি আর রানা জি, ভাই একদিন গাড়ি দিয়ে যাইতেছি, তো দেখতেছি আপনার 20 জন 25 জন 30 জন একসাথে দাঁড়ানো, দোকানের সামনে দাঁড়ানো, আপনার দোকানের ভিতরে 20 জন 25 জন রেস্টুরেন্টে বসে চা খাইতেছে। কিন্তু এটা জরুরি একটা অবস্থা চলতেছে, এখন তো এটা হওয়ার কথা ছিল না। রানাবাড়ির কাছে জুনটার যে লোকাল কাউন্সিল আছে, কাউন্সিলের প্রেসিডেন্ট কমপ্লেন করছে আপনাদের বাঙালিরা এই নিয়ম মানতেছে না, দোকান খোলা বন্ধ রাখার কথা, দোকান খোলা রাখতেছে, আপনারা এটা ভঙ্গ করতেছেন। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রথমে কিন্তু যে সময় আপনার ইমার্জেন্সি টাইমটা ছিল, কোনো বাঙালি, কোনো লোক, কিন্তু কোনো প্রবাসী আপনার করোনা আক্রান্ত ছিল না। যখন থেকে আমরা আইনগুলো ভঙ্গ করতে শুরু করলাম, গেট টুগেদার করা শুরু করলাম, ওই সময় থেকে আমাদের একজন আক্রান্ত হলে, একজন থেকে 5 জন, 5 জন থেকে 7 জন, 7 জন থেকে 20 জন, 20 জন থেকে এখন 30 জনের উপরে আপনার বাঙালি ভাই যারা আছেন এই করোনা এফেক্টেড হয়েছেন। 2 জন মারা গেছেন অলরেডি, এবং অনেকে রিকভার হইতেছেন। আরেকটা হইতেছে, অনেকে করোনা হলে মনে করেন যে এটা লজ্জার বিষয়, আমি লুকাবো, আমি কিভাবে বলবো আমার করোনা ভাইরাস হয়েছে, এটা তো ঠিক না, এটা আমি বোধহয় লজ্জা পাবো, অনেকে খারাপ মনে করবো আমার করোনা হলে। আসলে এটা লজ্জার বিষয় না। আমার যদি করোনা হয়, আমি যদি হাইড করি, আমি যদি পরবর্তীতে রনিবার সাথে মিট করি, তাহলে কি হলো, ওনাকে জেনে শুনে মার্ডার করতেছি, আমি ওনাকে, আমি ভাইরাসটা ট্রান্সফার করতেছি। এখন যদি রনি ভাই যে স্টেমিনা যেটা আছে, আপনার বডি অ্যান্টিবডি যেটা, এটা দুর্বল হয়, উনি কিন্তু এটা ফাইট করতে পারবো না, কোনো ওষুধে কাজ করবো না, আমি ইনডাইরেক্টলি ওনার মার্ডার করতেছি। এটা আমাদের সচেতন হতে হবে, এবং যে নিয়ম নীতি আছে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর বাংলাদেশে একটা জিনিস, লকডাউন, আসলে লকডাউন যেভাবে হইতেছে বাংলাদেশে, এই রাস্তা বন্ধ করে, আপনার বাজার বন্ধ করে, এটা লকডাউন বলে না। লকডাউন মানে হচ্ছে আপনি নিজে লকডাউন হবেন, নিজে ঘর থেকে আপনি বেরোবেন না।
রাস্তা বন্ধ করে আপনি লকডাউন করতে পারবেন না, বাজার বন্ধ করে আপনি লকডাউন করতে পারবেন না। এখন একটা রাস্তা বন্ধ করলেন আপনার লকডাউনের জন্য, একটা ইমার্জেন্সি গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশ কিভাবে যাবো? এটা যেতে পারবো না, এই লোকটা লকডাউনের ভিতরে মারা যাইবো। এটা আমাদের সচেতনতার অভাব। আমি যেটা বলবো, লকডাউন কিভাবে হতে হবে, নিজেকে সচেতন করতে হবে, নিজেকে ঘরের ভিতরে রাখতে হবে, যে সরকারের বিধিনিষেধ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এভাবে ইউরোপে এরকম লোক করতেছে। আজ পর্যন্ত কোনো রাস্তা দেখবে না ইউরোপে লকডাউনের জন্য বন্ধ আছে, কোনো শপিং মল গুলা বন্ধ আছে, কিন্তু খাবারের দোকান বন্ধ না। লোক তাদের যে সোশ্যাল ডিস্টেন্স আছে, 5 মিটার হোক আর 10 মিটার হোক, সবাই মেনটেন করতেছে। সবাই আপনার যে আহ, আমরা মাস্কারা বলি, যেটা পর্তুগিজে, যেটা মুখে ইয়ে করি, এটা সবাই পড়তেছে। আহ কোন সমস্যা হইতেছে না। আপনার আপনার ডেথ রোল যেটা আছে ইউরোপের মধ্যে সবচেয়ে কম পর্তুগালে। এজন্য যে ইকোনমিক্যাল যেটা সিচুয়েশন, এটা আরো আমাদের আহ, অনেক ড্যামেজ হয়েছে। যেমন আমাদের টাপ এয়ারলাইন্স, যেটা পর্তুগালের ন্যাশনাল এয়ারলাইন্স, টাপ সরকারের যে এয়ারলাইন্স আছে, এটা কিন্তু চাইনিজরা কিনে নিছে। কারণ টাপ এয়ারলাইন্স মনে করছে যে ওনারা যদি এরকম পরিস্থিতি যায় তাহলে ব্যাংক্রাফট হতে হইব। সো অলরেডি চাইনিজরা বড় বড় কোম্পানি গুলা কিন্তু হ্যান্ড ওভার করে নিতেছে, আর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি গুলা ব্যাংক্রাফট হইতেছে। এবং যে বেকারত্বের যে সংখ্যা আছে, যে 23%, 25%, রনিবা যেটা বললাম, আমার কাছে মনে হইতেছে অলরেডি 50% লোক বেকার হয়ে গেছে পর্তুগালে। আমার যেটা দেখতেছি, আমি অনুভব করতেছি 50% উপর লোক বেকার হয়ে গেছে। বিশেষ করে যারা ক্ষতির সম্মুখীন এরাই হচ্ছে, যারা আমরা বলি যেটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার। এই রনি ভাই বা রানা ভাই অবগত আছে যে ওনারা কোনো কাজ করেন, নিজের কাজ নিজেরাই করেন। তো ওনারা কিন্তু সরকার থেকে তেমন একটা সাহায্য পাইতেছে না, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার যারা। আমি জানি বাঙালি আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, 15% লোক ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার। ওনারা আজ 3-4 মাস ধরে কাজ করতেছে না। এখন কিভাবে ঘর ভাড়া দিব, কিভাবে কি খাবো, এবং দেশে কি রেমিটেন্স সেন্ড করবো, এটা নিয়ে আমরা অনেক চিন্তা আছি যে কি হবে পর্তুগালে ইকোনমিক সিচুয়েশন। যারা পার্মানেন্ট কাজ করতেছে বিভিন্ন কোম্পানিতে, ধরেন 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে একটা কোম্পানিতে, ওনারা কিন্তু ছাঁটাই হয়ে গেছেন। তো অনেক একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। এখন গড় থেকে বের হওয়া যায়, কিন্তু কাজ করতে পারবেন না, কারণ বর্ডার ক্লোজ না। বর্ডার না খুললে টুরিস্ট আসবে না, আর যদি টুরিস্ট না আসে তাহলে বিজনেস বন্ধ। সব দিকে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। জিতু ভাই ভাই। জি, এনাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এনাম ভাইয়ের কথা প্রসঙ্গে যদি রানা ভাই বা রনি ভাই আপনারা কোনো পয়েন্ট যদি বলতে চান, বলতে পারেন। আচ্ছা, রানা ভাই বলবেন? আগে রানা ভাই বলুক। জি, রানা ভাই বলেন। রানা ভাইয়ের ইয়েটা অফ করা আছে বোধহয়, কথা আসতেছে না। আচ্ছা, জি জি জি, ঠিক আছে। হ্যাঁ, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা দুঃখিত। জি, রানা ভাই। না, সরি। রানা ভাইকে বলছিলাম যে আমাদের যেসব পয়েন্টগুলো বললেন সেসব পয়েন্ট নিয়ে রানা ভাই যদি বলেন কিছু আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে আমি মনে করি যে সরকারিভাবে যে সাহায্যটুকু পাওয়া দরকার সোশ্যাল সিকিউরিটির উপরে, সেটা অলরেডি এরা পাচ্ছে। এইখানে কোনো লোকের যদি কাজ চলে যায় এবং সে যদি 18 মাস কাজ করে থাকে, তাহলে সে তার স্যালারির 80% সোশ্যাল সিকিউরিটি পাবে, যেটাকে পর্তুগালে বলা হয় ফুন্দু। এটা অলরেডি অনেক পুরনো আইন, সবার জন্য এটা প্রযোজ্য। যার কারণে যারা কন্টিনিউয়াসলি কাজ করেছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তারা যদি বেসিক স্যালারি 635 পেয়ে থাকে, তাহলে এখন তারা মোর দ্যান 500 পাবে। এটা সরকার থেকেই তারা পাবে। আর ইউরোপিয়ান ইউনিয়নের অলরেডি পর্তুগালের জন্য 500 মিলিয়ন ইউরো বাজেট আছে। তো যেহেতু 500 মিলিয়ন ইউরো বাজেট আছে, সেই বাজেটটা গভর্নমেন্ট শুধুমাত্র গভর্নমেন্টের কাজে লাগবে তা না, এটা সাধারণ জনগণের জন্যই এই কোভিডের উপরে এই বাজেটটা তারা দিয়েছে। তো যার কারণে এতে করে হতাশ হওয়ার কিছু নেই। এখন প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে নতুন লোক যারা কাজ শুরু করলো এখন বর্তমানে। হয়তো দেখা গেছে এমন লোক যারা ডিসেম্বরে বা নভেম্বরে পর্তুগালে আসছে এবং মার্চে অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে, ইমার্জেন্সি শুরু হয়ে গেছে। তাদের কি হবে? তারা তো 18 বছর সাল দেয় নাই, বা তারা সেই আওতায় পড়বে না।
এইটা তাদের জন্য কিছু প্রবলেম হয়ে যাবে। তো এই প্রবলেমটা যখন হয়ে যাবে তখন তাদেরকে কোনোভাবে দিনাতিপাত করতে হবে। কারণ পর্তুগালে কিন্তু 100% থেকে কেটে উঠে এখন পর্তুগালে লকডাউন নেই, ইমার্জেন্সি নেই। পর্তুগালে এখন আছে দুর্যোগপূর্ণ সময়, যেটাকে আমরা কালামিদাদ বলি। এই দুর্যোগপূর্ণ সময়টা খুব বেশি দিন থাকবে না, এবং জুলাই থেকে জুলাইয়ের হয়তো 15 থেকে হোটেল মটেল গুলো খুলে যাবে, যার কারণে এত হতাশ হওয়ার কিছু নাই। এই কয়দিন কিছু কিছু জায়গা খোলা থাকবে। আমি সাজেস্ট করব যারা নিতান্তই বেকার তারা কোথাও মোটামুটি 2-4 ঘন্টা 5 ঘন্টার কাজ খুঁজে পাবেন, এবং টেম্পোরারি কিছু একটা খুঁজে পাবেন তারা করার জন্য। আর এখানে সেইমের কোনো কিছু নেই, আমার কাজ নেই, আমার কাজের দরকার। এরপর এগ্রিকালচারে এখনো লোক নিচ্ছে, এগ্রিকালচারে লোক নিচ্ছে। আপনারা যারা বেকার আছেন তারা যোগাযোগ করতে পারেন, এগ্রিকালচারে চলে যেতে পারেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে পোর্তো থেকে সাইফুল হাসান, সে একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছে। এখান থেকে যারা রেসিডেন্টধারী, যারা এই দেশে রেসিডেন্ট বৈধ কাগজ আছে, তারা নরওয়েতে যেতে পারবেন। 25 জন অলরেডি একটা লিস্ট তারা করতেছে নেয়ার জন্য। দেখেন আপনি সেখানে এলিজিবল কিনা, তাহলে সেখানে যেতে পারেন। গত মাসে না, এই মাসের প্রথম দিকে 30 জন লোক তারা অলরেডি এগ্রিকালচারে নরওয়েতে চলে গেছে, এবং তারাও লিগেল ছিল। যার কারণে কোনো না কোনো ব্যবস্থা হবেই। আমি এইটা বলছি না যে আপনাদেরকে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে হবে এবং খুব হতাশ হতে হবে। এবং রাস্তায় কিন্তু গাড়ি চলছে। যারা উবারের সাথে ব্যবসা করেন তারা উবার চালাচ্ছেন, যারা উবার ফুডের সাথে ব্যবসা করছেন তারাও সেটা করছেন। একদম যে সব বন্ধ তা না, দোকানগুলো খুলে গেছেন, 8টায় বন্ধ হয়ে যাবে। ক্যাফেটেরিয়া খুলে গেছেন, 8টায় বন্ধ হয়ে যাবে। রেস্টুরেন্ট গুলো খোলা, 11টায় বন্ধ হয়ে যাবে। তাহলে খুব যে চরম অবস্থা পর্তুগালে বিরাজ করছে তা না। আমি পর্তুগাল নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়, বরং আমি আশাবাদী হয়তো এইটা এক্সিস্টেন্স আরো 15 দিন বা 1 মাস থাকতে পারে। এরপরে সবকিছু নর্মাল হয়ে যাবে আমার বিশ্বাস, এবং আশা করি হবে। এবং সরকারও সেই দিকে খুব যথেষ্ট নজর দিচ্ছেন, যাতে করে মানে পর্তুগালের অল্প মানুষ, আমি রনির কথায় আসি। রনি যেখানে বলছে 1,35,00,000 লোক, 1,35,00,000 লোক না, আরো কম লোক। শুধু লিসবনে মাত্র 3 মিলিয়ন লোক, 30 লক্ষ লোক। আর পুরা দেশের মধ্যে যে লোক আছে সেই লোকগুলির মানে 4 মিলিয়ন লোক তারা বিদেশে থাকে। টোটাল গুনছে আপনার 135 মিলিয়ন, সরি 1,35,00,000। 1,35,00,000 এর মধ্যে যদি মনে করেন আপনি 40 লাখ বাইরে থাকে, তাইলে কয় লাখ থাকে? কিন্তু ওইটাও ঠিক না। টোটাল আমাদের জনসংখ্যা যদি আপনি বলেন পুরা দেশে 60-70 লক্ষ জনসংখ্যা, বাকিরা সব বাইরে। তাইলে এই 60-70 লক্ষ লোক যদি সরকার কন্ট্রোল করতে না পারে, তো এটা কিছুই না, এটা তাদের কাছে খুব ইজি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানকার মানুষগুলো খুব ভীতু, আমাদের মতো না। এরা ভীতু বলেই এরা খুব সহজে বেরোচ্ছে না। তার বের হওয়ার দরকার, তারপরে বেরোচ্ছে না। তারপরও সে অনলাইনে শপিং করে, তারপরে সে ঘরে নিজে কফি মেশিন কিনে কফি ঘরে খায়। এই কারণে এদের এখানে সব ঠিক হয়ে যাবে। এবং সবার সাথে আমিও একমত যে পর্তুগালই একমাত্র ইউরোপ কান্ট্রি যেখানে ডেথ রোল সবচেয়ে কম এবং এফেক্টেড সবচেয়ে কম। এবং ওদের ভবিষ্যতে পর্তুগালটা আরো বেশি চমৎকার কাজ করবে, যেটা বিগত দিনে করেছে। এবং যেটা গত 3 দিন আগের ইনফরমেশন, যে হোটেলগুলি অলরেডি বুকিং চলতেছে এই দেশে মানুষ আসার জন্য। এই জন্য এটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার না। দুঃখজনক ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। কারণ আমি সুখে থাকলে তো হবে না, আমার পরিবার সুখে থাকতে হবে, আমার আত্মীয়স্বজন সুখে থাকতে হবে, আমার জনগণ ভালো থাকতে হবে। তো সেই সেন্সে আমরা বিদেশে ঠিকই থাকি, কিন্তু আমাদের হার্ট পড়ে থাকে বাংলাদেশে। কারণ আপনি এত বছর বিদেশে থাকার পরও এখনো বাংলাদেশের খবর প্রতিদিন সকালবেলায় নিতে হয়, কে কে কোথায় আছে, কিভাবে আছে। আমার ভাগনা ডাক্তার, সেই ডাক্তারও পজিটিভ। এখন সেই ডাক্তার পজিটিভ হয়ে আছে, সে বাসায় কান্নাকাটি শুরু করতেছে তার ব্যাপারে যে কি হবে, কারণ ডাক্তার অলরেডি মারা গেছে। বাংলাদেশে কারো কোনো নিশ্চয়তা নাই, ডাক্তার বলেন, মিনিস্টার বলেন, আর যেই বলেন, কারো কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা শুধু তখনই থাকতে পারবে যখন সে তার ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে সচেতন থাকবে এবং অন্যকে সচেতন করবে, এবং নিজের প্রয়োজনও সে বের হবে না।
তাহলে সেটা সম্ভব হবে। এবং কিছু করার নেই, আমরা হয়তো এখানে উদ্বিগ্ন থাকতে পারবো, কিন্তু আমরা কোনো সলিউশন দিতে পারবো না। আর কোনো লোক যদি সলিউশন দিতে যায়ও, তাহলে সেখানে সে সঠিক প্ল্যাটফর্ম সেখানে পাবে না। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে যে সমস্ত লোকরা বিভিন্ন পরামর্শ দিতে গেছে, সেখানেও তাদেরকে বিভিন্ন নাজেহাল হতে হয়েছে। অনেক কাহিনী, সেগুলি নিয়ে বলে লাভ নেই, কারণ আমরা বলতে গেলে উপর দিকে থু মারলে নিজের মুখেই পড়বে। অতএব আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে আমাদের পরিবার থেকে, আমাদের ফ্যামিলি থেকে সচেতনতা সৃষ্টি করতে। এর মধ্যে পুরো দেশব্যাপী সচেতনতা হবে বলে আশা করি। ধন্যবাদ। জি রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রনি ভাইয়ের কাছে যাই। যদি রনি ভাই, আপনি যদি এনামুল ভাইয়ের কথা প্রসঙ্গে যদি কিছু বলেন, রানা ভাইয়ের প্রসঙ্গে কিছু বলেন, আর হচ্ছে আপনি সাংবাদিক হিসেবে যদি আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন জানতে চান, আপনি জানতে চাইতে পারেন। ধন্যবাদ তোফাইল ভাই। আমি প্রথমত স্ক্রিনে কয়েকটা অনেকে প্রশ্ন করেছে, আমি প্রশ্নগুলো উত্তর দেওয়াটা বেটার হচ্ছে। মিথুন ভাই জানতে চেয়েছে যে পর্তুগালের সাথে বাংলাদেশের ফ্লাইটের কথা। হ্যাঁ মিথুন ভাই, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনি যদি আমাদের লাইভটা, এই আখের যাত্রার লাইভটা দেখে থাকেন, তাহলে আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, যেটা কাতার এয়ারলাইন্স তাদের অপারেশন চালু করছে 1 জুলাই থেকে। আমার কাছে যে তথ্য রয়েছে, 1 জুলাইতে ঢাকা থেকে কিন্তু একটা ফ্লাইট আসছে পর্তুগালে। সেখানে আমার পরিচিত একজন যাত্রীও রয়েছে, সে আমার জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসছে, কিছু উপহার সামগ্রী নিয়ে আসছে বাংলাদেশ থেকে। তো ওদের যে অপারেশন বাংলাদেশ থেকে, হয়তো ওরা সপ্তাহে ওদের ওয়েবসাইটে যদি ওদের সাথে যোগাযোগ করেন, ওরা হয়তো সপ্তাহে 3টা ফ্লাইট চালু করবে, রাখছে ইউরোপের প্রবাসীদের জন্য। তো আপনার অরি হওয়ার কিছুই নেই। যদি আপনার টিকিট কাতার এয়ারলাইন্সে হয়ে থাকে, তাহলে আপনি জুলাই মাসে আপনি জার্নি করতে পারবেন। সেই সাথে আপনি যদি টার্কিশ এয়ারলাইন্সে হয়ে থাকেন, টার্কিশ এয়ারলাইন্স অলরেডি ঘোষণা করেছে আগামীকালকে 29শে জুন থেকে ওনাদের অপারেশনের ব্যাপারে ওনারা একটা পদক্ষেপ নিচ্ছে, যেটা শীঘ্রই হয়তো 15ই জুলাই থেকে চালু হয়ে যাবে। সেই সাথে আর যদি আপনি আমিরাতে যাত্রী হয়ে থাকেন, তাহলে আমিরাত কিন্তু অলরেডি ওদের ওয়েবসাইটে ওরা ঘোষণা করেছে যে আগস্টের প্রথম দিক থেকে, অর্থাৎ 1 আগস্ট অথবা 2 আগস্ট থেকে ওরা কিন্তু ওদের বাংলাদেশ থেকে ইউরোপ প্রবাসীদের জন্য একটা অপারেশন চালু করবে সমগ্র। তবে আরেকটা কথা বলি, অলরেডি আমিরাত এয়ারলাইন্স কিন্তু ইউরোপের 8টা দেশে 8টা গন্তব্য অলরেডি ওদের অপারেশন চালু করেছে, ফ্লাইট চালু করেছে। আপনি যদি বিশেষ করে ফ্রান্স, জার্মান, ইংল্যান্ড, সেই সাথে মেবি নরওয়ে কিংবা ডেনমার্ক, এরকম 8টা দেশ ওরা চালু। জার্মানে দুইটা জায়গা রয়েছে, ফ্রাঙ্কফুর্ট এবং ডুসেলডর্ফ কিংবা বার্লিন, ফ্রান্সের প্যারিস, এরকম কয়েকটা 8টা অপারেশনের মধ্যে যদি আপনি যোগাযোগ করেন, আপনি যদি ওই 8টা দেশে হয়ে থাকে, তাহলে ওরা কিন্তু চলে আসতে পারতেছে আমিরাতে করে। কিন্তু লিসবনের যাত্রীদেরকে অপেক্ষা করতে হবে আরো 1 মাস, আগস্ট পর্যন্ত, যদি আপনি আমিরাতে হয়ে থাকেন। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, পর্তুগালের একজন কমিউনিটি ব্যক্তিত্ব, সে সাথে নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের প্রেসিডেন্ট জাহাঙ্গীর ভাই একটা লে অফের নিয়ে একটা প্রশ্ন করেছে, সেটা জানতে চাচ্ছে। আমার থেকে রানা ভাই হয়তো ভালো জানবে। এরপর আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে বলি, লে অফ যারা ঘোষণা করেছে, যারা লে অফ পাচ্ছে, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি লে অফ ঘোষণা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কর্মচারী 100 ঘন্টা কাজ করার অনুমতি রয়েছে, যেটি পর্তুগাল সরকারের আইনে রয়েছে। অতএব আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি কোম্পানিতে হয়ে থাকে, সেখানে যদি আপনার কর্মচারীরা যারা কাজ করছে, ওরা যদি লে অফে আওতাভুক্ত হয়, তারা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 100 ঘন্টা কাজ করার অনুমোদন রয়েছে, যেটি পর্তুগাল সরকারের অলরেডি ওয়েবসাইটের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, না বললে নয়, আমার সব খুবই প্রিয় বড় ভাই, একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের, কেরামতুল্লাহ বিপ্লব ভাই, যিনি আমাকে অনেক পছন্দ করে, আমি উনাকে খুব পছন্দ করি। উনার বলবো যে উনার সাংবাদিকতা আমার জন্য আইডল। উনার যে প্রবাস নিউজে মাঝে মাঝে যে সংবাদগুলো করে থাকি, আমি ফলো করে থাকি। বিপ্লব ভাই জানতে চাচ্ছে যারা ফিরেছে বিশেষ ফ্লাইটে তাদের অবস্থান। হ্যাঁ, যারা ফিরেছে তাদের অবস্থান বর্তমানে অনেকে ভালো, ইতালির মতো অবস্থান হয় না। তবে যারা ফিরেছে তাদের জন্য একটা পর্তুগাল স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রজ্ঞাপন জারি করেছে। যারা আমি আকাশ যাত্রার মাধ্যমে যারা দেখছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে 220 জন যাত্রী এসেছেন, আপনাদের যে তথ্য রয়েছে, সেই তথ্য কিন্তু পর্তুগাল স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু জানতে চেয়েছে। ওদের ওয়েবসাইটে এবং দূতাবাসও কিন্তু আপনাদের জন্য তথ্যের জন্য একটা লিঙ্ক দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুক পেজ থেকে আমি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি। আপনাদের সকল তথ্য আপনারা পর্তুগাল স্বাস্থ্য অধিদপ্তরকে জানাবেন, এবং আপনার যেই সেন্টার হাউস, আপনার যে স্বাস্থ্য ক্লিনিক রয়েছে, সেখান থেকে হয়তো আপনাকে একটা ফোন করতে পারে অথবা আপনাকে মেসেজ করবে। আপনার সর্বশেষ স্বাস্থ্য নিয়ে ওরা বিভিন্ন রকম কোশ্চেন করবে। যদি ওদের কাছে সবকিছু
দিয়ে যান, তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন। এখানে কিন্তু আপনার উপকারের জন্য পর্তুগাল সরকার কিন্তু 2 হাতে এগিয়ে আসছে। আরেকটা কথা হচ্ছে, রানা ভাই যেটা বলে গেছে, ফুন্দু যেটা ওই যে যারা 18 মাস কাজ করেছে তাদেরকে সোশ্যাল বেনিফিট দিচ্ছে, আমি রানা ভাইয়ের সাথে একমত। সেই সাথে আমি পর্তুগাল সরকারকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো, যেটা ইউরোপের ইতিহাসে পর্তুগাল সরকার একটি নজির সৃষ্টি করেছে, যেটা নিয়ে আমার একটা লেখাও এসেছে বাংলাদেশ প্রতিদিনে, মার্চের শেষ সপ্তাহে ছিল, যে পর্তুগাল সরকারই একমাত্র সরকার, যে দেশের সরকার যারা পর্তুগালে 2019 আগস্টে এসেছে এবং যারা বৈধভাবে কাজ করে যাচ্ছে, পেপারস থেকে অবৈধ রয়েছে, যাদের মিনিমাম 6টার উপরে সোশ্যাল চলে গেছে, বর্তমানে কোভিড-19 কারণে এখন বেকার হয়েছেন, কাজ নাই, আপনাদেরকে জন্য কিন্তু পর্তুগাল সরকারের সোশ্যাল সিকিউরিটি থেকে আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা করেছে, যেটি একটা নজির, আমি বলি একটা নজির সৃষ্টি করেছে পর্তুগাল সরকার, যেটি কোনো দেশ করে থাকে না, অবৈধদেরকে সরকারের পক্ষ থেকে সোশ্যাল বেনিফিট দেওয়া। এখন পর্তুগাল সরকার কিন্তু এটা ঘোষণা করেছে। আমি অনেকের সাথে আমার সাথে যোগাযোগ করেছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল, যতটুকু তথ্য ছিল, আমি কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছি। যাদের মিনিমাম 6-7টা ট্যাক্স, সোশ্যাল ট্যাক্স পে করেছে, কিন্তু সে এদেশে এখনো কাগজ পায় নাই, সে কাগজে আবেদন প্রার্থী ছিল, আপনারাও কিন্তু সোশ্যাল বেনিফিটের জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু পাবলিকেশন করেছে পর্তুগাল সরকার। যারা আবেদন করেছে, আমি জানি আপনার যদি সবকিছু ঠিক হয়ে থাকে, আপনি অবশ্যই যোগাযোগ করেন, হয়তো আপনি পেতে পারেন। যেহেতু সরকার ঘোষণা করেছে, আপনি বৈধ কি অবৈধ সেটা ফ্যাক্টর না, আপনি আমার অর্থনীতিতে চাঙ্গা সচল করার সময় আমার সুদিনে আপনি ছিলেন, আমি আজকে আমার এই পর্তুগাল দুর্দিনে অবৈধদের পাশেও কিন্তু পর্তুগাল সরকার দাঁড়িয়েছে, যেটা ইউরোপের কোনো দেশ করে নাই, যেটা একটা নজির। এরপর আমি একটা বলো, জুলাইয়ের রানাভাইয়ের প্রশ্নতে যাই। জুলাই ওই যেটা আপনি রানাভাই নিশ্চয় অবগত রয়েছেন যে পর্তুগালকে নিয়ে কিন্তু আমরা যতই বলি জুলাইতে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা কিন্তু যেটা ইউরোপ কমিশনের যদি শেষ 2টা আলোচনা যদি আমরা যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু আমাদের পর্তুগালের উপর কিন্তু 8টা ইউরোপ ইউনিয়নের 8টা দেশ কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমাদের পার্শ্ববর্তী স্পেন কিন্তু তাদের বর্ডার, আমাদের সাথে যে বর্ডার রয়েছে পর্তুগালের সাথে মাত্র একটি মাত্র দেশের বর্ডার, সেটা হলো স্পেন। কারণ পর্তুগাল 3 পাশে সাগর, আটলান্টিক মহাসাগর বিস্তৃত, এক পাশে স্পেনের বর্ডার। স্পেন কিন্তু আমাদের সাথে অলরেডি বর্ডারটা আবার বন্ধ করে দিয়েছে। স্পেন, আপনার নেদারল্যান্ড, গ্রিস, ইংল্যান্ড সহকারে 8টা দেশ কিন্তু পর্তুগালের উপর, ওদের দেশের যে নাগরিক রয়েছে ওদেরকে ভ্রমণ উপর ওরা কিন্তু সতর্কতা জারি করেছে। সেই সাথে পর্তুগালের নাগরিকরা সরাসরি ডেনমার্ক এবং গ্রিসে যেন না আসে, সে ব্যাপারে কিন্তু ওরা কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে, ওদেরকে যেন কোনো প্রকার রিসিভ না করে। এটা কিন্তু আমাদের জন্য একটা গুড, আমি বলবো না, একটা ভালো একটা আসছে। তো এছাড়াও আপনি নিশ্চয় অবগত রয়েছেন, যেটা আপনি যেহেতু লিসবনের রাজনীতির সাথে জড়িত, লিসবনের মেয়র কিন্তু ঘোষণা করেছে, এবং আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে অ্যান্টনি কস্তা, যে 1 জুলাইতে কিন্তু আমাদের জন্য কি হবে আমরা অধীর অপেক্ষায় রয়েছি, যে 1 জুলাইতে আসলে কি হচ্ছে, লিসবন সহ যে 19টি পৌরসভা রয়েছে লিসবনের আশেপাশে, এগুলোতে কি হবে সেটার জন্য আমরা হয়তো 30শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে কি হচ্ছে আমাদের জন্য। আমি দোয়া করি যেন ভালো হয়। আর যেটা বলেছেন তোফায়েল ভাই, একজন মিডিয়া কর্মী হিসাবে, আমি মিডিয়া কর্মী হিসাবে যদি বলি, বাংলাদেশে যে করোনা পরিস্থিতি নিয়ে যদি আমি বলতে চাই, আসলে আমাদের প্রথমে হচ্ছে সচেতনতার অভাব। আমাদের যারা বাংলাদেশি রয়েছে, যেটা এনাম ভাই বলেছে, রানা ভাই বলেছে, আসলে আমরা শুধু যে দোষ দেবো সরকারের দোষ দিলে হবে না, সেখানে আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমরা আমাদের সিস্টেমের প্রবলেম আছে, আমাদের সরকার কিন্তু যথেষ্ট সমন্বয়হীনতার অভাব রয়েছে, যেটি আমি বলবো তোফায়েল ভাই আপনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন। গতকালকে আপনি যদি দেখেন ঢাকা শহরে যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন যে জোনটা করেছে, সেটার উপর যে প্রতিবেদনগুলো ঢালাভাবে গতকালকে প্রচার হয়েছে, এবং আজকেও আমি দেখেছি বাংলাদেশের যে টিভিতে সংবাদগুলোতে, সেটা কিন্তু সমন্বয়হীনতা রয়েছে। কোন প্রেক্ষাপটে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন করা হয়েছে, এবং রেড জোনের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এটার সাথে স্বাস্থ্য অধিদপ্তর বলছে একরকম কথা, পুলিশ প্রশাসন থেকে বলছে একরকম কথা, তারপর মিনিস্ট্রি থেকে বলছে একরকম কথা, যার কারণে একটা সমন্বয়হীনতার কারণে আসলে কিছুই হচ্ছে না। এই জন্য এই সমন্বয়হীনতার অভাবে কিন্তু আমাদের কিন্তু দিন দিন রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই সাথে আমরা নিজেরা কিন্তু কেয়ার করছি না। আমরা যে ভাবতেছি যে রানাভাই বলে গেলে, আমাদের যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, আমাদের যে বিজ্ঞ যে আইন প্রণেতারা রয়েছে, ওনারা কিন্তু করোনাকে নিয়ে কিন্তু বিভিন্ন সময়
অবাঞ্ছিত আমি বলবো বিভিন্ন সময় নানা রকম বিভ্রান্তিমূলক কথার প্রেক্ষাপটে কিন্তু এখন এটা নিয়ে হাসি ঠাট্টা একরকম কি বল হাসি ঠাট্টা এবং বিভিন্ন রকম ট্রোল হচ্ছে। আসলে এটা কিন্তু আপনারা আমি বলবো এটা কিন্তু ট্রোল করার জিনিস না, এটা হাসি ঠাট্টার জিনিস না, এটি করার জিনিস যেটা এনাম ভাই বলেছে। আপনি যদি কারো যদি হিউম্যানিটির যদি একটু সমস্যা থাকে আপনি একজন কিন্তু ডেট করছেন। আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে এবং যে আমাদের স্বাস্থ্য যে সিস্টেমটা রয়েছে এই করোনা আসার পরে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কতটা নাজুক, কতটা আমাদের ঘুণে ধরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। আমি গতকালকে একটা রিপোর্ট দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজে লাস্ট 1 মান্থে যে প্রায় কত কোটি টাকার প্রায় 20 কোটি টাকার মেবি না 5 কোটি টাকা আপ্যায়ন বাবদ খরচ হয়েছে ডাক্তারদের জন্য। আমি যদি এটা বলি এখানেও কিন্তু সরকার নজর দেওয়া উচিত। যেখানে রুগী সেবা পাচ্ছে না, আমি যদি খবরের কাগজ উল্টাই প্রতিদিনই দেখবো যে ঢাকা মেডিকেলের সামনে রুগী মরে যাচ্ছে চিকিৎসার অভাবে। আমি যদি রুগী খবর পাতা উল্টাই মুগদা জেনারেল হাসপাতাল যেটা রয়েছে সরকারি, ওখানে কিন্তু সামনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুগী দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেবা পাচ্ছে না, সেখানে কিন্তু মৃত্যুবরণ করছে। যেটা রানা ভাই বলেছে, রানাবার ভাই কিন্তু উনি হচ্ছে বাস্তব উদাহরণ। উনি নিজে ধারে ধারে গিয়েও কিন্তু উনি কোনো প্রকার সেবা পায়নি উনার ভাইয়ের। তো এগুলোর উপর জোর দেওয়া উচিত এবং সিস্টেম এবং যে সমন্বয়হীনতা আমরা যারা পর্তুগাল রয়েছে আমাদের সরকারের কিন্তু যে সমন্বয় ছিল যখনই 2রা মার্চে দেখা দিয়েছে 17ই মার্চে কিন্তু সরকার পুরো দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং বিভিন্ন রেস্ট্রিকশন দিয়েছে। আমরা কিন্তু সবাই কিন্তু এদেশের নাগরিক এবং আমরা যারা প্রবাসী আমরা কিন্তু অনেকে ফলো করেছি। ফলো করার পরে কিন্তু এদের সরকার কিন্তু নিয়ন্ত্রণ এনেছে। আর যেটা প্রবাসী বাংলাদেশি 2 জন প্রবাসী আরেকটা কথা বলে যাই, না বললে হবে ভুলে যাবো পরবর্তীতে, যে প্রবাসী আক্রান্ত করোনা পর্তুগাল একজন মারা গেছে করোনা আক্রান্ততে, যার সার্টিফিকেট রয়েছে পর্তুগাল সরকার অথরিটির স্বাস্থ্য অধিদপ্তরে। দ্বিতীয় যে ব্যক্তি মারা গিয়েছে বিজু শহরে, উনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সরকারের যে ডিজিএস ওখান থেকে কিন্তু করোনা সংক্রান্ত কোনো কিছু উল্লেখ করা নেই। জাস্ট উল্লেখ করা হচ্ছে উনি উচ্চ রক্তচাপ এবং ব্লাড প্রেশার ছিল, উনি উচ্চ ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, সেখান থেকে হয়তো উনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে। কিন্তু প্রবাসী বাংলাদেশি আক্রান্ত সংখ্যা আপনারা যেটা বলছেন, প্রবাসী আমার কাছে যে তথ্য রয়েছে আমাদের ব্রাগানসা, পোর্তো, গিমার্স অঞ্চলে প্রায় 5 জন রোগী আক্রান্ত তথ্য রয়েছে। সেই সাথে আমি যদি আলগ্রাব সাইটটা হিসাব করি ওখানে আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে কিন্তু 5 জন আক্রান্ত ছিল। আর সমগ্র যদি লিসবন হিসাব করি টোটাল পর্তুগাল হিসাবে তাহলে শতাধিক প্রবাসী বাংলাদেশি কিন্তু করোনা রোগে আক্রান্ত হয়েছে এবং পজিটিভ হয়েছে। এর মধ্যে কয়েকজন কিন্তু ভেন্টিলেশনে ছিল, জরুরি ভাবে আইসিইউতেও ছিল, এরকমও ছিল যেটা রানা ভাই জানেন। বিভিন্ন সময় আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আর বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বর্তমানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলতি সপ্তাহে 5 জন, গত সপ্তাহের আগে আমার কাছে যে তথ্য ছিল 8 জন প্রবাসী বাংলাদেশে পজিটিভ এসেছে। আমি কিভাবে জানি এর মধ্যে 2 জন এখানকার যে কানাই রয়েছে ইমিগ্রেশনের জন্য একটা অফিস রয়েছে কানাই, সেখানেও একজন যোগাযোগ করেছে হোম আইসোলেশনের ব্যাপারে। আমি আকাশ যাত্রার মাধ্যমে জানিয়ে দিতে চাই কোন প্রবাসী বাংলাদেশি জন্য, যেটা রানা ভাইও জানে হয়তোবা, কোন প্রবাসী বাংলাদেশি যদি কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হন, আপনার যদি আইসোলেশনের জন্য দরকার হয়, আপনাদের হোম কোয়ারেন্টাইনের জন্য যদি কোন প্রকার সহযোগিতা দরকার হয়, আপনি রানা ভাই আছে, আমি আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে একটা অর্গানাইজেশন রয়েছে যারা এই ব্যাপারে কাজ করছে, ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যদি কোনো বাংলাদেশে যদি হোম সলিউশনের দরকার, আইসোলেশনের দরকার, ওরা আমাদেরকে সহযোগিতা করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আমি বলবো কোনো প্রবাসী যদি এরকম সহযোগিতা দরকার আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যতটুকু সম্ভব আমরা তথ্য দিয়ে হোক আপনাদের সাথে যোগাযোগ করবো এবং তথ্য এবং কথার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করবো। তোফায়েল ভাই, তো সর্বশেষ আমি যেটা বলবো, প্রবাসী যারা বাংলাদেশে রয়েছেন আপনাদের সবার উদ্দেশ্য বলবো, আপনাদের জন্য আমরা যদিও আমাদের শরীর এবং দেহটা থাকে প্রবাসী, কিন্তু আমাদের মনটা কিন্তু বাংলাদেশে থাকে। কারণ বাংলাদেশে আমাদের পরিবার রয়েছে, আমার ভাই বোন মা সবাই কিন্তু বাংলাদেশে অবস্থান করছে, তাদের জন্য আমাদের চিন্তা হয়। তো আপনারা সবাইকে বলবো, শুধু আমার মা ভাই বোনকে বলবো না, আমি সকল বাংলাদেশিকে বলবো, প্লিজ 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 দয়া করে আপনারা বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের করোনা মোকাবেলায় যেসব গাইডলাইন রয়েছে, যেসব নীতিমালা রয়েছে, আপনারা দয়া করে সেই সব নীতিমালাগুলো অবলম্বন করবেন। কারণ করোনাকে ভয় নাই, আপনার সচেতনতাই পারবে করোনা থেকে আপনি মুক্তি এবং করোনাকে জয় করার। আর যারা গত 25শে জুন পর্তুগালে এসেছেন বিশেষ ফ্লাইটে, সে 220 জন যাত্রীকে বলবো প্লিজ দয়া করে আপনারা অন্তত 14 দিন 2 সপ্তাহ আপনাদের ঘরে অবস্থান করুন, আইসোলেশনে থাকুন, পরবর্তীতে আপনার ঘর থেকে বের হন। আপনার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে দেখা করুন। এর আগে অন্তত সরকারের যে নীতিমালাটা ওটা একটু মেনে চলুন।
ধন্যবাদ তোফায়েল ভাই, ধন্যবাদ আকাশ যাত্রার সকল কলাকৌশলীকে এবং সংশ্রোতা বিন্দুকে। জি রনি ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি রনি ভাইয়ের কথা প্রসঙ্গে বলতে চাই যে সরকারি নানা উদ্যোগ শুরুর দিকে থাকলেও কম থাকলেও পরে কিন্তু নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজেদের সচেতনতার উপর, এটা সবাই আমরা বলছি। আশা করি এই করোনাময় সময় একদিন পার করবে সারা বিশ্ব। পৃথিবী যখন স্বাভাবিক হবে, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আমি রানা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, রানা ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। রানা ভাই, পর্তুগালে বাংলাদেশিরা যদি আসতে চায়, বাংলাদেশি যারা আসবে, আর দেশটি সম্পর্কে নতুন প্রজন্মের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ তোফায়েল ভাই। আমার আরেকটা প্রোগ্রাম আছে 6:30টায়, আমাকে এখনই উঠতে হবে। আমি শেষ কথাটুকু বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার শেষ কথা বলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথা শুনি, আমরা শেষ করে দেব। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খুব শর্টলি বলছি, যে পর্তুগালকে আসলে কেউ চিনত না। আমাদের এশিয়ান জোনের মধ্যে 300 বছর আগে, 400 বছর আগে পর্তুগালের যথেষ্ট নাম ছিল সাম্রাজ্যবাদ হিসাবে। তারপরে একটা গ্যাপের কারণে এবং ব্রিটিশ রুলের কারণে বাংলাদেশের সাথে পর্তুগালের সম্পর্ক নাই, বাংলাদেশে কেউ পর্তুগালকে চিনত না। বলা যায় যে সেই 90-এর দশকে এসে আমরা 2-4 জন পর্তুগালকে ইনভেন্ট করি। তো আজকের পর্তুগাল আর 30 বছর আগের পর্তুগাল এক জিনিস নয়, এটা সম্পূর্ণ এপিট আর ওপিট। তো এখন বর্তমানে পর্তুগালটা হচ্ছে ইউরোপের মধ্যে একটা ভাস্ট অপরচুনিটি ফর দ্য এমিগ্রেন্টস। এই জিনিসটা আমরা আমাদের মাথায় রাখতে হবে, এবং যথেষ্ট অপরচুনিটি পর্তুগালে আছে। এবং পর্তুগালে যদি কোনো লোক বর্তমানে আসতে চায়, তাহলে অনেকগুলো ইজি প্রসেস আছে। এবং আমি মনে করি যে পর্তুগালে বাঙালিদের আসা উচিত অন্য দেশের থেকে, কারণ এইখানে আসলে বাঙালিরা সহজে তাদের নিজের যে অ্যাক্টিভিটি ক্যালিবিলিটি সেটাকে তারা বের করতে পারবে এবং সেটাকে ওপেন করতে পারবে। আর যে সমস্ত ইমিগ্রেন্টস ইউরোপের অন্যান্য দেশে আছেন, তারা যদি অবৈধ থেকে থাকেন, তাহলে তারাও পর্তুগালে আসতে পারেন। কারণ পর্তুগালে আসতে হলে আপনাকে একটা জিনিস হিসাব রাখতে হবে, সেটা হচ্ছে যে পকেটে কিছু টাকা নিয়ে আসতে হবে, অন্তত 1-1.5 বছরের খাবার দাবারের এবং কাগজপত্র করার জন্য। কারণ এখানে আসলে 1-1.5 বছর আপনি কোনো কাগজ পারবেন না, এবং খাবার দাবারের জন্য বলছি এটাই যে সহজে কাজ পাবেন না। অন্য কোনো দেশে গেলে পলিটিক্যাল অ্যাজাইলাম যদি সে সিক করে, তাহলে সে অ্যাজাইলাম সিকের জন্য 1 বছর সময় লাগে, 1 বছর তাকে গভর্নমেন্ট খাওয়ায়। কিন্তু এইখানে অ্যাজাইলামের কোনো সিস্টেম নাই, যার কারণে একটা লোক আসলে তাকে খাবার দাবার, বাসা ভাড়া, এগুলো সব যারা আসবে তারা জেনে নেবে অটোমেটিক কত লাগে, সেইটা খরচটা যাতে তারা নিয়ে আসে। আর এইখানে একটা লিগেল ভিসা যদি সে ঢোকে, তাহলে অ্যাপ্লাই করলে অন্তত 12টা ট্যাক্স যদি সে দিয়ে দেয়, এবং তারপরে সে হয়তো আমাদের SEF সেফ যেটা বলে ইমিগ্রেশন অফিস, অ্যাপ্লাই করলে সে কাগজ পেয়ে যায়। একটা সেকেন্ড সিস্টেম আরেকটা, সেটা হলো কেউ যদি পর্তুগালে ইনভেস্ট করে 300 to 500,000 ইউরো এবং প্রপার্টি কিনে, তাহলে উইদিন 1 মান্থের মধ্যে সে গোল্ড ভিসায় এখানকার রেজিডেন্ট পারমিট পেয়ে যায়, যেটা ব্রাজিলিয়ান, মিডল ইস্ট এবং চাইনিজরা প্রচুর পরিমাণে করেছে। আমাদের বাঙালিরা অনেক করেছে, প্রায় শখানিক বাঙালি এখানে আছে যারা আমাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত না, তারা খুব উঁচু লেভেলের, এবং তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্রোকারের মাধ্যমে তাদের গোল্ড ভিসাটা করে তারা চলে গেছে। এবং এই দেশের আরেকটা সুন্দর রুলস, সেটা হলো বছরে মাত্র আপনাকে 9 দিন থাকতে হবে। আমেরিকার মতো 3 মাস থাকতে দরকার নেই। এই 9 দিন থাকার জন্য যে কোনো মানুষ 9 দিন ভ্যাকেশন করতে পারে। এই জন্য বাংলাদেশের উচ্চ পর্যায়ের লোকেরা, আমি যতটুকু জানি, তারা এখানে এসে গোল্ড ভিসা করেছেন। এবং আমি বলবো অন্যান্য যারা গোল্ড ভিসা করতে চান তারাও এখানে আসতে পারেন, এবং তারা আসলে কি হবে, আমাদের দেশের সাথে একটা সেতুবন্ধন সৃষ্টি হবে। আমরা ইন্টারনালি কাজ করতেছি যাতে করে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অবস্থাটা আরো সুন্দর হয় এবং আরো বাড়ে এবং সবার সাথে সুসম্পর্ক থাকে। এই জন্য একটি সুন্দর ক্ষেত্র আছে ব্যবসা করার জন্য। কারণ অন্য দেশে যদি ব্যবসা করতে যায় তাহলে তাকে ডিপ্লোমা লাগে, এই দেশে কোনো ডিপ্লোমা লাগে না। অতএব এখানে এসে ওপেন একটা ছোটখাটো ব্যবসা করতে পারবে। স্টুডেন্ট যারা, তাদের জন্য বলছি যে তারা ইচ্ছা করলে এখানে আসতে পারে, তারা আসতে পারে। কারণ বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারে। এমনও ইউনিভার্সিটি পর্তুগালে আছে যেখানে কোনো টিউশন ফি লাগে না, ফ্রি পড়তে পারবে, কিন্তু খুঁজে বের করতে হবে কোনটা এবং কোন জায়গায়। এর জন্য কাজ করতে হবে। কেউ তাকে, আমাদের লোকজনের স্বভাব একটা খারাপ, যে পকেট থেকে 10 টাকা দিব, আরেকজনের কাছ থেকে ইনফরমেশন কিনবো, নিজে চেষ্টা করবো। আমি ওদেরকে বলবো যে কাউকে 10 টাকা দিয়ে ইনফরমেশন কেনার দরকার নেই, আপনি নিজে সার্চ করুন,
কারণ এখন গুগল আমাকে যা বলবেন সব বলে দিবে। অতএব গুগলে আপনি সার্চ করে সবকিছু খুঁজে পাবেন। খুঁজে পেয়ে দেখুন কোথায় কোন ইউনিভার্সিটি টিউশন ফি মুক্ত বা কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কম লাগে। তাহলে আমাদের বর্তমান যে জেনারেশন, বাংলাদেশে প্রচুর লোক, আমি মনে করি বাংলাদেশের যদি 2-4 লাখ লোক পর্তুগালে চলে আসে, এটা আমাদের জন্য কোনো সমস্যা না। একটা সময় আমাদের লোক ছিল না, আমরা ইনভাইট করতাম লোককে, কাম ইন পর্তুগাল। আজকে এখন পর্যন্ত 30 বছর ইনভাইট করতেছি, আজও ইনভাইট করি। আপনারা আসেন, এই দেশকে সমৃদ্ধ করুন, এখানে থাকুন, বাংলাদেশের সাথে পর্তুগালের সেতুবন্ধন সৃষ্টি করুন। এবং আমি আর বেশি কথা বলবো না, আর একটা প্রোগ্রাম হবে। আপনাদের যারা শুনছেন, আমাদের প্যানেলের লোককে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ এবং আপনার আকার যাত্রাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আবার কখনো সময় ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম। জি রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা আর কিছু কথা বলি, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা এনাম ভাইয়ের কাছে জানতে চাই, এনাম ভাই জি জি অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জি তোফায়েল ভাই, দর্শক আমাদের সাথে ছিলেন রানা ভাই, রানা তাসলিমউদ্দিন, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। আমাদের সাথে এখন রনি মোহাম্মদ আছেন এবং এনামুল হক আছেন। এনামুল হক ভাই, আপনাকে যেটা বলছিলাম যে আপনি তো ব্যবসায়ী, তো পর্তুগালে বাংলাদেশি পণ্য রপ্তানির কোনো সুযোগ আছে কিনা যদি আমাদের আমি যেটা বলবো, রনি ভাই এই বিষয়ে অনেক ইনফরমেশন আছে। উনি কয়েকদিন আগে, গত বছর একটা রিপোর্ট করেছিলেন যে পর্তুগালে চামড়া ব্যবসার যে রপ্তানি একটা ভবিষ্যৎ নিয়ে একটা রিপোর্ট করছিলেন, যে খুবই একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে চামড়া রপ্তানি, বাংলাদেশ থেকে চামড়া রপ্তানি। আমি বলবো রনি ভাইকে এ বিষয়ে কিছু বলার জন্য, উনি যেহেতু বিস্তারিত বিষয়ে একটা রিপোর্ট করছিলেন, ওনার জানা অবশ্যই বা একটা রপ্তানির সম্ভাবনা নিয়ে। হ্যাঁ বলেন। জি, আরেকটা জিনিস আমি উল্লেখ করবো, এখানে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই একটা কমেন্ট করছেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে পর্তুগালের যে বিভিন্ন ব্যবসায় গিয়ে বর্তমানে পুলিশ বা সোশ্যাল সিকিউরিটি থেকে গিয়ে লোক হানা দিতেছে বা ইন্সপেকশন যাইতেছে, অ্যারেস্ট করতেছে, আসলে এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। কারণ হইতেছে, আপনি লে অফ, যেটা আগে কথা বলছে, আপনি লে অফ নিতেছেন সরকার থেকে, আপনি বেতন নিতেছেন যে কাজ করতেছেন না বলে, আবার কাজও করতেছেন, মালিকের কাছ থেকে পয়সা নিতেছেন, এটা তো একটা ক্রাইম। ঠিক আছে? তো ইতিমধ্যে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা আছে, তারপর পুলিশ আছে, জিএনআর আছে এবং আজাই আছে, মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, মেবি যান্ত্রিক সমস্যা হচ্ছে কোথাও। দুঃখিত, আসলে হয়তোবা যান্ত্রিক সমস্যার কারণে আমাদের যিনি তো দুজনের লাইনটি বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা দেখছেন আসলে সবাইকে আমি কি বলবো, আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর জাহাঙ্গীর ভাই যে কথাটা বলছে, আমি জাহাঙ্গীর ভাইকে বলবো, আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে, যে কন্টাবিলিস্টটা রয়েছে, উনি হয়তো ভালো এই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারবে, যে লে অফের ব্যাপারটা। আমি জাহাঙ্গীর ভাই যদি আমাদের লাইভে প্রোগ্রামে যদি থেকে থাকেন, আমি জাহাঙ্গীর ভাইকে বলবো আপনি আপনার যে অ্যাকাউন্টিং রয়েছে তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশনটি দিতে পারবে লে অফের ব্যাপারে। কারণ আমি যতটুকু জানি, আমার কাছে যে ইনফরমেশনটা রয়েছে যে 100 ঘন্টা
100 ঘন্টার একটা অনুমতি রয়েছে, সেটি কি আগে নিতে হবে না পরে নিতে হবে এমনটাই। তো আমি বলবো যে আপনি আপনার যে অ্যাকাউন্টার রয়েছে যে কন্তাবিস্তা বলে, তার সাথে যোগাযোগ করলে আপনি সঠিক উত্তর পাবেন লে অফের ব্যাপারটা। এনাম ভাই, আপনি মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনি একটু বলবেন কি? আমি আছি। একটা জিনিস জাহাঙ্গীর এখানে একটা প্রশ্ন করছেন যে গোল্ডেন ভিসার ব্যাপারে, ঠিক আছে? উনি বলছেন যে উনার মনে হয় লিসবন থেকে গোল্ডেন ভিসা হচ্ছে না। হ্যাঁ, কথা সত্যি। লিসবন এবং পর্তোতে গোল্ডেন ভিসা ব্যান্ড, এটা হবে না। কারণ হইতেছে এই গোল্ডেন ভিসার কারণে আপনার বাইরের যে লোকরা আছে, যেমন চাইনিজরা বা মাখাও বা অনেক যারা গোল্ডেন ভিসা আসতে চাচ্ছে ইউরোপে, ওনারা গোল্ডেন ভিসা দিয়ে ঘর বাড়ি কিনতেছে লিসবনের ভিতর, পর্তোর ভিতর, কিন্তু ঘর বাড়ি গুলা কিন্তু টোটালি ব্লক, কেউ থাকতেছে না। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে লোকাল রেসিডেন্টরা কিন্তু ঘর বাড়ি হারাইতেছে লিসবন শহর থেকে, এবং পর্তো শহর থেকে বেরোয় যেতে দিতেছে, এবং প্রাইস রেন্ট গুলা দিন দিন আপ হচ্ছে। এই জন্য ক্যামেরা মিউনিসিপাল অফ লিসবন এবং পর্তো, ওনারা লিসবনে এবং পর্তোতে গোল্ডেন ভিসার জন্য এখন নিষেধ করে দিয়েছে, না এখান থেকে গোল্ডেন ভিসা বা কোনো ধরনের প্রপার্টি গোল্ডেন ভিসার উদ্দেশ্যে বিক্রি হবে না বা কোনো প্রসেস হবে না। কারণ লোকাল রেসিডেন্টরা আপনার থাকার জায়গা নাই। যে হোটেল গুলা আপনি জানেন, হোটেল আর হোস্টেল যেগুলো হইতেছে, এয়ারবিএনবি হইতেছে, ওগুলোর কারণে লোকাল রেসিডেন্টরা ঘর পাচ্ছে না। ঘরের রেন্ট গত 3 বছর অনেক বেড়ে গেছে। যেমন 150 ইউরো ঘর হয়ে গেছে 500 ইউরো যেটা ভাড়া, এটা হয়ে গেছে 700 ইউরো। আপনার বেতনই যদি 600 ইউরো হয়, তাহলে আপনি ঘরে ভাড়া কিভাবে দিবেন? এবং টুরিস্ট আসতেছে, টুরিস্টদের জন্য এয়ারবিএনবি যেগুলো আছে সেগুলো হচ্ছে, এর জন্য লোকাল রেসিডেন্টদের বের করে দিতে হইতেছে। এবং যারা গোল্ডেন ভিসা কিনতেছে, গোল্ডেন ভিসার কারণে প্রপার্টি গুলা, পুরো বিল্ডিংটা কিনে, বড় বড় বিল্ডিং কিনতেছে, কেনার পর বিল্ডিং গুলা ব্লক। কারণ কারণ যারা কিনতেছে ওদের বিল্ডিংটা প্রয়োজন না, ওনারা জাস্ট কিনতেছে আপনার ভিসার জন্য বা রেসিডেন্স কার্ডের জন্য। তো এজন্য জাহাঙ্গীর ভাইয়ের যেটা উত্তর হলো, পর্তোতে এবং লিসবনে দুটি শহরে কিন্তু গোল্ডেন ভিসার সুযোগ বন্ধ, এবং লিসবনের বাইরে এবং পর্তো শহরের বাইরে আপনার গোল্ডেন ভিসা গুলো প্রসেস হচ্ছে। ধন্যবাদ। জি, আমি একটু মাঝখানে বলতে চাই, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আমি বিচ্ছিন্ন ছিলাম, মাঝখানে আবার এনাম ভাই বিচ্ছিন্ন ছিলেন। রনি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? এনাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রনি ভাইয়ের এনাম ভাইয়ের প্রসঙ্গে যদি রনি ভাইয়ের কোনো কিছু বলার থাকে, আর হচ্ছে আমাদের অনেকেই আমাদের কমেন্ট করে প্রশ্ন করেছেন, কিছু কমেন্টের আমরা উত্তরও দিয়েছি। আমাদের সাথে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। রনি ভাই, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে চান দিতে পারেন, আমরা অনুষ্ঠান শেষ করে দেবো একটু পরে। সবাইকে আমি ধন্যবাদ জানাই আকাশ যাত্রাকে। সেই সাথে আমি আকাশ যাত্রার কাছে একটা আমি অনুরোধ করব, করোনা মোকাবেলায় আপনাদের যে প্রচারটা এই মুহূর্তে আমি বলবো, শুধু আকাশ যাত্রা না, আমাদের যত মিডিয়া রয়েছে, যত টেলিভিশন রয়েছে, যত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া রয়েছে, যদি করোনাকে নিয়ে যদি আমরা যদি বেশি বেশি প্রচার করি এবং সচেতনমূলক যদি আমরা যদি প্রচার করে থাকি, তাহলে কিন্তু এটা তো অন্তত যদি 10 জন মানুষ যদি এই আমাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে যদি সচেতনতা হয়, তাহলে আমি সার্থক মনে করবো। অন্তত 10 জনও যদি এটা ফলো করে, আমি মনে করবো আমি একজন মিডিয়া কর্মী হিসাবে সার্থক, কলম সৈনিক হিসাবে সার্থক। আর একটা কথা বলে রাখি, যেটা আইসোলেশনে বলছে, এটা হচ্ছে চলতি জুন মাসে আমাদের সাথে একটি পর্তুগাল একটা বেসরকারি সংস্থার সাথে কথা হয়েছে, যেটি চলতি মাসের দ্বিতীয় রবিবারে ওনারা আমাদেরকে একটা মেল করেছে, আমাকে ব্যক্তিগতভাবে একটা মেল করেছে, যেটা রানা ভাই, এবং ওদের সাথে আমি একটা মিটিং এ অ্যাটেন্ড ছিলাম, যেটা রানা ভাইও ছিল। তখন ওরা বলেছে চলতি মাসের জুনে, যে ওরা বলেছে বর্তমানে যদি তোমাদের কোনো প্রবাসী বাংলাদেশি যদি আইসোলেশনের দরকার হয়, তাহলে যোগাযোগ করতো। অতীতে আমাদের কাছে যে তথ্যগুলো ছিল, আমরা সবসময় চাইতাম যে বাংলাদেশ দূতাবাসকে ইনভলভ করে সবকিছু করার চেষ্টা করেছি, দূতাবাসের সাথে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করেছি সব রকম করোনা মোকাবেলা প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য। এর মাধ্যমে অনেক প্রবাসীকে আমরা যখন যেভাবে পারছি ওইভাবে সহযোগিতা করেছি, তথ্য দিয়ে সহযোগিতা করেছি। অনেক সময় হয়তোবা আমি অনেক সময় বলি নাই, আমি ব্যক্তিগতভাবে প্রায় দীর্ঘ 1 মাসের উপর অসুস্থ ছিলাম। হয়তো আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রয়েছে, আপনারা যদি আমার
এপ্রিল এবং মেয়ের দিকে দেখেন তাহলে হবে আমার একটা স্ট্যাটাস আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়েছিলাম। আমি নিজেও কিন্তু একটি অসুস্থ ছিলাম এবং ব্যক্তিগতভাবে প্রায় 1 মাসের উপর আমাকে সম্পূর্ণ গৃহবন্দী ছিলাম এবং অনেক সময় আমি অনেকের ফোন রিসিভ করতে পারি না, অনেক সাথে যোগাযোগ করতে পারি নাই। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সে সাথে আপনারা বুঝবেন না, আপনাদের যদি কোনো প্রকার সহযোগিতা আমার দ্বারা যদি আপনাদের কোনো সহযোগিতা আসে, কোনো প্রকার উপকার আসে, আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পর্তুগাল প্রবাসীরা আমি আপনাদের জন্য আমার কাছে যে তথ্য রয়েছে তথ্য দিয়ে আপনাদের জন্য পাশে দাঁড়াবো এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আকাশ যাত্রাকে, ধন্যবাদ তোফায়েল ভাইকে, ধন্যবাদ এনাম ভাইকে আজকে সুন্দর এরকম একটি প্রোগ্রাম আয়োজনের জন্য। জি আরেকটা বিষয় আপনাকে তোফায়েল ধন্যবাদ। ভাই, সরি জি তোফায়েল ভাই, এনাম একটা ভাই, ভেরি ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই। যেটা আজকে একটা নিউজ পেলাম যে সেনজেন এরিয়াতে আমেরিকা বাংলাদেশ সহ নাকি নিষেধাজ্ঞা জারি করছে। এ বিষয়ে কিছু বলেন আপনি, যেহেতু আপনি লেখালেখি করেন। হ্যাঁ হ্যাঁ, রনি ভাই বলবে, রনি ভাই আমাদের জি উত্তর দেবে। আচ্ছা আসলে জি জি, রনি ভাই বলেন। আপনি যেটা বলছেন এই নিউজটা কিন্তু আমিও দেখেছি। আমার সাথে কিন্তু বাংলাদেশ থেকে ইত্তেফাকের যিনি রয়েছে অনলাইন ইনচার্জ শফিক ভাই, আমি যখন লাইভ ছিলাম চলমান অবস্থায় শফিক ভাই আমাকে কিন্তু লিঙ্কটা পাঠিয়েছে ইত্তেফাকের এবং উনিও জানতে চাইছে এটা কতটুকু সত্য। আমি যদি বলতে চাই বর্তমানে কোভিড-19 যে প্যান্ডেমিকের কারণে হয়তোবা টুরিস্ট ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যারা বিজনেস ক্যাটাগরিতে আসবে অথবা পারিবারিক আসবে ওদের জন্য এটা আসলে মনে হচ্ছে না ওদের উপরে এটা কোনো প্রভাব বিস্তার করবে। হয়তোবা যারা পর্যটন হিসাবে আসতে চাচ্ছেন, টুরিস্ট হিসাবে আসবেন, ওদের ক্ষেত্রে হয়তো এই আইনটা প্রযোজ্য হবে এবং এটা মাত্র আজকে পাবলিকেশন হয়েছে। আমি কিন্তু আজকে ইউনিয়নের যেটা ইউরোপ কমিশনের যে নিউজগুলো আজকে আমি ফলো করে নিতে, সো এই ব্যাপারে আমি যেহেতু জানি না আমি এই ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করছি। আর আমেরিকার যেটা বলতেছেন ইউএস এর ব্যাপারে আমি বলি, ইউএস এ কিন্তু সুস্পষ্ট কিন্তু একটা গাইডলাইন দিয়েছে যেটা আমেরিকার প্রশাসন, সেখানে কিন্তু তারা কিন্তু সব ক্ষেত্রে বলে নাই। তারা বলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে, যেহেতু আমরা ইউরোপের প্রবাসী, ইউরোপে থাকি, আমরা ইউরোপ নিয়ে আলোচনা করি, আপাতত আমেরিকার বিষয়টা নিয়ে আলোচনা নাই করি। যদি আমেরিকার কথা, হ্যাঁ আমেরিকার ব্যাপারে যদি আমেরিকার ব্যাপারে যাওয়ার ব্যাপারে বলতেছি না, যে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার ব্যাপারে। হ্যাঁ আমি ওইটাই বলেছি যে আপনাকে হয়তো পর্যটন বিষয় যেটা রয়েছে, যেটা ওরা গত 2 দিন যে ইউরোপ পার্লামেন্ট এবং কমিশনের যে আলোচনা হয়েছে, ওই আলোচনার প্রেক্ষাপটে যদি আমরা ফলো করি তাহলে হয়তো ওরা পর্যটন ভিসাগুলো হয়ে থাকে ওই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা করতে পারে। তবে ব্যবসায়িক বিজনেস যে ভিসাগুলো রয়েছে ব্যবসায়িক, এই ব্যাপারে আশা করি কোনো পদক্ষেপ করবে না এবং কোনো প্রকার আওতা এইরকম কোনো নিষেধাজ্ঞা করবে না, যেমনটি আমি আশা করছি। এবং ওই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই, জাস্ট ওখানে আলোচনা হয়েছে, সেখানে কোনো প্রকার আইন জারি হয় নাই, জাস্ট একটা আলোচনা হয়েছে। যেরকম একটা আলোচনা হয়েছে আপনি নিশ্চয়ই অবগত আছেন, পর্তুগালেও কিন্তু নাগরিকত্ব নিয়ে কিন্তু একটা পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেটা নিয়ে কিন্তু এখনো কোনো আইন হয়নি, সেখানে কিন্তু কোনো সুনির্দিষ্ট কিন্তু এখনো কোনো কিছু বলা হয়নি, জাস্ট একটা আলোচনা। আমরা আলোচনাকে আমরা কিন্তু আইন ধরে নিতে পারি না। হ্যাঁ, এটা আপনার আকাশ যাত্রার মাধ্যমে একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে একটা বাঙালি পর্তুগালে বাংলাদেশ অভিবাসীর মধ্যে একটা রিউমার যেটা ছড়াইছে যে পর্তুগালে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে 8 বছর লাগবে, এটা আইন হয়ে গেছে। রনি ভাই জানেন, এটা একটা রিউমার ছড়াইছে, বুঝতে পারছেন? যেটা আসলে দুঃখিত, অবশ্যই বলেন। হ্যাঁ আসলে একটা সমসাময়িক ব্যাপার নিয়ে, জি সমসাময়িক ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ আকাশ যাত্রা লাইভ যারা দেখছেন, আমি পর্তুগাল প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসলে পর্তুগাল সরকার এমন কোনো আইন হয় না যে আইন পরিবর্তন নাগরিকত্বের ক্ষেত্রে অর্থাৎ পাসপোর্ট ক্ষেত্রে যে পরিবর্তন। জাস্ট গত সপ্তাহে পর্তুগাল পার্লামেন্টে একটি আলোচনা হয়েছে, সেখানে পর্তুগাল প্রধান বিরোধী দল পিএসডি, বিরোধী তাদের সহযোগীতে যে দল রয়েছে সিএসডি এবং পিপি, এই 3টি দল একটি প্রস্তাব করেছে পর্তুগালের নাগরিকত্ব নিয়ে, যে পর্তুগালের যে নাগরিকত্ব আইন এত সহজ যেটা ইউরোপের কোথাও নেই। সে সাথে এমনও বলেছে যে বিশ্বের মতো একমাত্র সহজ পন্থাতে পর্তুগালেই নাগরিকত্ব পাসপোর্ট পেয়ে থাকে। এবং তারা সেখানে কয়েকটি তথ্য দিয়েছে, সেখানে তথ্য রয়েছে আমেরিকাতে বেশ কিছু পর্তুগালের কাগজধারী নাগরিককে তারা গ্রেপ্তার করেছে ওভার স্টের জন্য। এই ক্ষেত্রে আমি বলবো এখানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা জড়িত নেই, সেখানে কিন্তু আপনি যদি একটু রিসার্চ করেন, রিসার্চ করলে আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু স্পেসিফিক সেন্টিমেন্ট রাখা হচ্ছে কাদেরকে ধরা হচ্ছে। এখানে কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে ইসরায়েল এবং ব্রাজিলের অনেক নাগরিক পর্তুগালের নাগরিকত্ব নিয়ে পাসপোর্ট নিয়ে কিন্তু ওরা পর্তুগালের বাইরে অবস্থান করে, ওরা কিন্তু পর্তুগালে থাকে না, হয়তো ওদেরকে ইন্ডিকেট করেই এটা করা হয়েছে।
আমেরিকাতে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পর্তুগালের পাসপোর্ট নিয়ে হয়তো আমিও আনুমানিক বলছি, হয়তোবা সে ব্রাজিলিয়ানরাই এবং ইসরায়েলের যে নাগরিকরা পর্তুগালের পাসপোর্ট নিয়ে গিয়েছে, হয়তো এরকমই কারো কেউ ওভারস্টের জন্য আটক হয়েছে। আটকের পরে আমেরিকার সরকার কিন্তু পর্তুগাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছে। সে অভিযোগের প্রেক্ষাপটে পর্তুগাল পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা বলছে কোভিড-19 মহামারীর কারণে উনি এই ব্যাপারে এখন পার্লামেন্টে কোনো প্রকার আলোচনা করবেন না, এবং কোভিড-19 যখন বর্তমান যে সিচুয়েশন যখন ভালো হবে তখন উনি এই ব্যাপারে পর্তুগাল পার্লামেন্টে আলোচনা করবে কি করা যায় না করা যায়। তবে সিএসডির সংসদীয় সিএসডি দলের যিনি প্রধান রয়েছে পার্লামেন্ট মেম্বার, তিনি স্পষ্টভাবে তবে একটা উল্লেখ করেছে, তবে পর্তুগালের নাগরিকত্ব আইনকে যেন স্পেনের মতো করা হয় উনি কিন্তু জোরভাবে দাবি করেছে। সে দাবির সাথে পর্তুগাল ক্ষমতাসীন দলের সোশ্যালিস্ট পার্টির কয়েকজন পার্লামেন্ট মেম্বার কিন্তু হ্যাঁ সূচক জবাব দিয়েছে যে ওনারাও চায় যেন বর্তমান যে আইনটি হয়েছে 5 বছরের নাগরিকত্ব আইন এবং A1 A2 যে সার্টিফিকেট লাগবে, আর কিছুই লাগে না। কিন্তু স্পেনে যেটা রয়েছে আইন, স্পেনের আইনটি যদি রয়েছে যে 10 বছর পর আপনি নাগরিকত্ব আইন আবেদন করতে পারবেন, সে সাথে A1 A2 সে সাথে এবং একটি কালচার, কৃষ্টি কালচার উপর একটা আপনাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে স্পেনের নাগরিকত্ব নিতে হবে। তার ধারাবাহিক আলোকে করার জন্যই জোরালো আবেদন করেছে, কিন্তু ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির পররাষ্ট্রমন্ত্রী আগস্তো সিলভা, প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা এটি এড়িয়ে গিয়েছে, বলছে এটা পরবর্তীতে আলোচনা হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি আলোচনার বিষয় নয়, এখন আলোচনা হচ্ছে কিভাবে আমরা এই মহামারী থেকে দেশকে রক্ষা করতে পারবো, কিভাবে মহামারী থেকে পর্তুগালের জনসাধারণকে সুস্থ করতে পারবো। এটা হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। আমাদের এখন নাগরিকত্ব আইন আমাদের কাছে এখন মূল লক্ষ্য নয়। এনাম ভাই, তোফায়েল ভাই। জি, আমার মনে হয় আমরা অনুষ্ঠানটা এখন শেষ করে দিতে পারি। অনেক ধন্যবাদ এনাম ভাই এবং রনি মোহাম্মদ ভাই, সাথে ছিলেন আমাদের রানা ইসলাম ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের আকার যাত্রার ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের নানাবিধ অনুষ্ঠান দেখতে পারেন। আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আজকে আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার পর্তুগালের সভাপতি রানা তসলিমউদ্দিন, প্রবাসী উদ্যোক্তা ও পর্তুগাল কমিউনিটি সংগঠক এনামুল হক এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।